সো ক্রোম হচ্ছে কালার, ক্রোমাটোগ্রাফি হচ্ছে কালার সেপারেশন করা, কালার বা বর্ণ পৃথক করা। তাহলে ক্রোমাটোগ্রাফি এমন একটা টেকনিক যেটা দ্বারা বর্ণ পৃথকীকরণ করা হয়। অর্থাৎ তুমি ধরো 7-8টা কালার একসাথে মিশিয়ে রাখলা, সেখান থেকে একটা কালার, প্রত্যেকটা কালারকে ক্রোমাটোগ্রাফির মাধ্যমে আমরা পৃথক করে ফেলতে পারি। তো কিভাবে এই পৃথক করা হয়ে থাকে সেইটা আমরা আজকের ক্লাসে একটু প্রাথমিকভাবে আলোচনা করার চেষ্টা করব। মনে রাখবে ক্রোমাটোগ্রাফিতে যে শুধু কালার পৃথক করা হয় এখন কিন্তু আর সেরকম নেই, বরং তার সাথে অনেক এক্সট্রা জিনিস যুক্ত হয়েছে। এখনকার যুগের ক্রোমাটোগ্রাফি দিয়ে যে কোনো ধরনের কম্পাউন্ডই মোটামুটি 100% পিউরিফাই করা হয় এবং ক্রোমাটোগ্রাফিকে বলা হয়ে থাকে কম্পাউন্ড পিউরিফিকেশনের ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে। এখন ক্রোমাটোগ্রাফি অনেক রকমের আছে, এর মধ্যে সবচেয়ে সোজা ক্রোমাটোগ্রাফিটাই পরীক্ষায় বেশি আসে, যেটাকে আমরা বলে থাকি পেপার ক্রোমাটোগ্রাফি। এই পেপার ক্রোমাটোগ্রাফি আজকে এখানে তোমাদেরকে আমি আলোচনা করে বোঝানোর চেষ্টা করব। সবাই একটু ভালো করে বুঝবে পেপার ক্রোমাটোগ্রাফিতে কি হয়। তো আমরা আজকে প্রথম যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে কাগজ ক্রোমাটোগ্রাফি। আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি প্রথমেই সেটার নাম হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি বা কাগজ ক্রোমাটোগ্রাফি। সো আমি এখন তোমাদেরকে একটা সিচুয়েশন বলবো, কে কে জীবনে এই সিচুয়েশনটা লাইফে, রিয়েল লাইফে দেখেছো আমাকে কমেন্টে একটু জানাবে। সিচুয়েশনটা হচ্ছে তুমি বৃষ্টির দিন বৃষ্টিতে ভেজে স্কুল বা কলেজ থেকে বাসায় এসেছো, এসে লক্ষ্য করলে তোমার বইয়ের ভেতরে খাতাগুলো ভিজে গেছে এবং যেখানে খাতাটা ভিজে গেছে তুমি দেখেছো তুমি খাতার মধ্যে লিখেছিলে কালো কালারের রং দিয়ে। তুমি ইতিমধ্যে দেখা শুরু করেছো খাতা ভিজে যাওয়ার পরে কালো রং থেকে 7-8 ধরনের কালার বের হওয়া শুরু হয়েছে। কারা কারা জীবনে এই ঘটনাটি রিয়েল লাইফে পর্যবেক্ষণ করেছো তারা কমেন্টে ইয়েস লেখো, আর পর্যবেক্ষণ না করলে নো লিখো। এবং একই সাথে যারা এখনো এই ক্লাসটিকে শেয়ার করনি অবশ্যই শেয়ার করে ফেলো, যাতে করে তোমার বন্ধু বান্ধবরা ক্লাসটিতে জয়েন করতে পারে। সো তোমরা কমেন্ট করতে থাকো, আমি কাগজ ক্রোমাটোগ্রাফি একটু বোঝানো শুরু করি। কাগজ ক্রোমাটোগ্রাফিতে এইরকম ধরো একটা প্রথমে কাগজ নেওয়া হয়, এইটা হচ্ছে কাগজ ক্রোমাটোগ্রাফির একটা কাগজ। এটা সাধারণত একটা ফিল্টার পেপার দিয়েও করা হয়ে থাকে। কাগজের কোয়ালিটির উপরে এই ক্রোমাটোগ্রাফিটা ডিপেন্ড করে থাকে। সো কাগজ ক্রোমাটোগ্রাফিতে এরকম একটা কাগজ থাকে, তারপরে কি করা হয় নিচ থেকে প্রায় 1 সেন্টিমিটার উপরে একটা দাগ টানা হয়। এরকম আমি এখানে যেখানে লাল ডট দিয়েছি এরকম একটা দাগ টেনে দেওয়া হয়। এই দাগটাকে বলা হয়ে থাকে স্টার্ট লাইন। সো স্টার্ট লাইন থেকে বুঝতেই পারছো দৌড় শুরু হবে। এখন ধরো তুমি তোমার যেই স্যাম্পল থেকে কালারগুলো আলাদা করতে পারো সেটাকে নিবে। কি নেওয়া যেতে পারে? খুব সিম্পল এক্সাম্পল হচ্ছে গাছের পাতা। গাছের অনেক কালারের পাতা পাওয়া যায়। কিছু গাছের পাতার কালার সবুজ, কারো কারো আবার পাতাবাহার গাছের কালার গুলো হয়ে থাকে বর্ণালী। সো ওই ডিফারেন্ট ডিফারেন্ট গাছের পাতা নিতে পারো অ্যাজ স্যাম্পল। কি করবা? পাতাটাকে কিছুক্ষণ চাপ দিয়ে ভর্তা বানাবা। ভর্তা বানাইলে পাতা থেকে অল্প একটু রস বের হবে। ওই রসটার কয়েক ফোঁটা এখানে দেওয়া হবে। এই রসটার কয়েক ফোঁটা এখানে দেওয়া হলো। ধরো এটা হচ্ছে আমার স্যাম্পল নাম্বার 1, এটা হচ্ছে আমার স্যাম্পল নাম্বার 2। দুইটা স্যাম্পল আমি দিলাম। ধরো 1 নাম্বার পাতাটা হচ্ছে আমাদের আম পাতা, আর 2 নাম্বার পাতাটা হচ্ছে ধরো একটা পাতা বাহার গাছের পাতা। পাতা বাহার গাছের পাতার কালার যেন অনেক সময় কালারফুল হয়, লাল টাল হয়ে থাকে। তো আচ্ছা আরেকটু সহজ করে বলি, এত না পেঁচিয়ে। এটা হচ্ছে আম পাতা, 2 নাম্বারটা হচ্ছে লাল শাক। আমরা সবাই লাল শাক জীবনে খেয়েছি, চিনেছি। তো 2 নম্বর পাতাটি হচ্ছে লাল শাক। তো লাল শাক এবং আম পাতা ছেঁচে এখানে একটু পরিমাণে দিয়ে দেওয়া হবে এবং লক্ষ্য রাখতে হবে যাতে এই দাগের উপরে দুইজন থাকে। এখন কি করতে হবে? বুঝতে হবে এই পুরো পেপারটা হচ্ছে তোমার ক্রোমাটোগ্রাফির মেইন অংশ। এখন আমার লক্ষ্য করে দেখো কি করতে হবে। আমরা একটা বিকার নিব, এরকম আমরা একটা বিকার নিলাম এবং এই বিকারের মধ্যে একটা দ্রবণ থাকবে। এই বিকারটার মধ্যে
অলরেডি একটা দ্রবণ রাখা থাকবে এবং এই ক্রোমাটোগ্রাফির পেপারটাকে এখন এটার মধ্যে বসিয়ে দেওয়া হবে। কিভাবে বসানো হবে সেটাই লক্ষ্য করো, দেখিয়ে দিচ্ছি। একটু কাত করে এইরকম ভাবে প্লেস করতে হবে। তার মানে ধরো এইটা হচ্ছে গ্লাস, গ্লাসের মধ্যে এটা হচ্ছে পেপার, তাহলে এরকম কাত করে হেলিয়ে বসিয়ে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে এই যে স্টার্ট দাগটা, এইটা যাতে তরল পদার্থগুলোর উপরে থাকে। কোনোভাবেই স্টার্ট দাগটা এই তরলের মধ্যে ডুবে যাওয়া চলবে না, তার উপরে থাকতে হবে। সো ক্রোমাটোগ্রাফিতে শুরু কিভাবে করতে হয়, একটা কাগজ নিতে হয়, স্টার্ট লাইন টানতে হয়, দুই জায়গায় দুইটা স্যাম্পল দিতে হয়, দিয়ে একটা বিকারের মধ্যে দ্রবণ দিয়ে ক্রোমাটোগ্রামটা বসিয়ে দিতে হয়। আমরা এতটুকু বুঝলাম। এর পরের অংশটুকু বোঝার আগে আমি তোমাদের কিছু কমেন্ট করব এবং আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করব, তোমার যে সকল বন্ধু বান্ধব এখন এই ক্লাসটাতে অংশগ্রহণ করেনি তাদেরকে একটু নিয়ে আসার জন্য ক্লাসটিকে শেয়ার করে দিতে পারো। তুমি ক্লাসটিকে যখনই শেয়ার করে দিবে তখনই কিন্তু তোমার অসংখ্য বন্ধু বান্ধব যারা এখন এই ক্লাসটির কথা জানেনি তারা জেনে যাবে। এবং যেহেতু এইচএসসি পরীক্ষা খুব সন্নিকটে চলে এসেছে, আমি আশা করব তুমি তোমার বন্ধু বান্ধবের জন্য এই হেল্পটুকু করবে। সো আসো আমরা লক্ষ্য করি এরপরে কি ঘটনা ঘটবে। যেই ঘটনাটা ঘটতে যাবে সেটা হচ্ছে এই দ্রবণগুলো এটাকে যে দ্রবণে ডুবিয়ে দেওয়া হলো সেই দ্রবণটুকু বেয়ে উপরের দিকে উঠতে থাকবে। আমরা জানি একটা কাগজকে পানিতে চুবিয়ে দেওয়া হলে পানিটা কাগজ বেয়ে 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 পানিটা কাগজের শোষিত হয়ে হয়ে উপরের দিকে উঠতে থাকে। তাহলে এই দ্রবণটা কি করবে, দ্রবণটা শোষিত হয়ে উপরের দিকে উঠতে থাকবে। দ্রবণটা শোষিত হয়ে উপরে উঠবে। এখন কথা হচ্ছে এইখানে যে স্যাম্পল দিয়েছিলাম সেই স্যাম্পলে 7-8 ধরনের পদার্থ একসাথে মেশানো ছিল। যখন উপরের দিকে ওঠা শুরু করবে সবগুলো কম্পাউন্ড, সবগুলা পদার্থ যেটা এখানে মিশে আছে সেটা সমানভাবে উপরে উঠতে পারবে না। খুব সিম্পল। উপরের দিকে উঠছে হচ্ছে দ্রবণটা, যেই দ্রবণটা এই পদার্থের মধ্যে এই পাত্রে রাখা ছিল, সেই দ্রবণটা বেয়ে বেয়ে জিনিসপত্র উপরের দিকে উঠছে। তাহলে চিন্তা করে দেখো, এই দ্রবণটা বেয়ে ওঠার সময় যে সকল পদার্থ, এই স্যাম্পলের যে সকল পদার্থ এই দ্রবণে দ্রবীভূত হতে পারে তারা বেশি উপরে উঠবে। কারণ কি, যে এই দ্রবণে দ্রবীভূত হবে সেই দ্রবণের সাথে দৌড়ে দৌড়ে উপরে উঠে চলে যাবে, আর যে এই দ্রবণকে পছন্দ করে না সে নিচের দিকে থেকে যাবে। খুব সিম্পল। ধরো দ্রবণটা হচ্ছে পোলার, আমরা ধরলাম আমার দ্রবণটা হচ্ছে পোলার। তাহলে এই 1 নম্বর কম্পাউন্ডের মধ্যে 1 নম্বর স্যাম্পলে যতগুলো কম্পাউন্ড ছিল তাদের মধ্যে পোলার গুলো উপরের দিকে উঠবে আর নন পোলার গুলো নিচের দিকে রয়ে যাবে। তাহলে কিছুক্ষণ পরে দেখতে পারবে ওই একটা ফোঁটা থেকে 7-8টি কম্পাউন্ড আস্তে আস্তে আলাদা হয়ে গেছে এবং অনেকগুলো কালারের পট্টি দেখা যাবে। একেই বলা হয় ক্রোমাটোগ্রাফি। তো ক্রোমাটোগ্রাফির আলটিমেট গোলটা হচ্ছে এইরকম। তো আমাদের কাগজটা রান করে ফেলার পরে, এখান থেকে রান হয়েছে, এটা 1 নম্বর স্যাম্পল, এটা 2 নম্বর স্যাম্পল। রান হয়ে যাওয়ার পরে আমরা ধরো এখানে 1 নম্বরের জন্য তিনটি কম্পাউন্ডের দাগ দেখতে পেলাম, আর 2 নম্বরের জন্য ধরো মাত্র 2টি কম্পাউন্ডের দাগ দেখতে পেলাম। আমাদের 1 নম্বরটা ছিল হচ্ছে আম গাছের পাতা, আর 2 নম্বরটা ছিল আমাদের লাল শাক। তাহলে লক্ষ্য করে দেখো, লাল শাক আর আম গাছের পাতার মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা খুব সিম্পল। এই কম্পাউন্ড আমরা ধরো বলি, যদি এই লেয়ারগুলো একটা করে নাম দিই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আম গাছ এবং লাল শাকের পাতা দুইখানি সি, এ আর সি রয়েছে, নাই কোনটা? নাই হচ্ছে বি। তাহলে বি কম্পাউন্ডটা হচ্ছে ইম্পর্টেন্ট। বি কম্পাউন্ডটা না থাকার কারণে হয়তো আম গাছ এবং লাল শাকের পাতার পার্থক্য সৃষ্টি হয়। সো আমরা বুঝতে পারলাম বি কম্পাউন্ডটা ইম্পর্টেন্ট। এখন প্রশ্ন হচ্ছে, আমি বি কম্পাউন্ডের নাম জানতে চাই। বি কম্পাউন্ডের নাম কি, সেটা কিভাবে বের করব সেটা আমি এখনই এক্সপ্লেইন করব। বাট তার আগে তুমি তোমার বন্ধুকে জানানোর জন্য এই ক্লাসটা যারা এখনো শেয়ার করনি, শেয়ার করে ফেলো, সো যাতে করে তোমার বন্ধুরা ক্লাসটিতে জয়েন করে। তো আসো আমরা বি কম্পাউন্ডের
নাম জানতে চাই। তো কিভাবে নাম জানবো সেটা কি আসলে আমরা একটু দেখে নিই। নাম জানার উপায়টা খুব সিম্পল। দেখো, এটা ছিল আমাদের স্টার্ট লাইন, যেখান থেকে দৌড় শুরু হয়েছে। এই 1 নম্বর স্যাম্পলে 3টা কম্পাউন্ড মিশেছিল। দৌড় শুরু হওয়ার পরে এ কম্পাউন্ডটা বেশি দৌড়াতে পেরেছে আর সি কম্পাউন্ডটা কম দৌড়াতে পেরেছে, তাই 3 জন আলাদা হয়ে গেছে। আগে 3 জন একসাথে ছিল, যে বেশি দৌড়াতে পেরেছে সে সামনে চলে গেছে, যে কম দৌড়াতে পেরেছে সে অনেকটা পিছনেই রয়ে গেছে। এখন চিন্তা করে দেখো, ধরো দ্রবণটা এই মাথা পর্যন্ত উঠতে পেরেছে, এটা হচ্ছে দ্রবণের ফ্রন্ট লাইন, আমরা বলি ফ্রন্ট লাইন, দ্রবণের শেষ সীমা। দ্রবণকে আমরা এতটুকু পর্যন্ত উঠতে দিয়েছি। তাহলে লক্ষ্য করে দেখো দ্রবণ কতটুকু জায়গাতে দৌড়াতে পেরেছে। এই এতটুকু জায়গা, এটা আমি বলবো মাইগ্রেশন অফ সলভেন্ট বা দ্রবণের দৌড়। আমি বলতে পারি এটা দ্রবণ কতটুকু মাইগ্রেট করেছে, এই দূরত্বটুকু। এখন আমি তোমাকে জিজ্ঞেস করে বললাম এই বি ফোঁটাটা কতটুকু মাইগ্রেট করেছে, এই বি ফোঁটাটা কতটুকু মাইগ্রেট করেছে এই স্টার্ট লাইন থেকে এতটুকু পর্যন্ত, তাই না? তাহলে চিন্তা করে দেখো, আমি লিখতে পারি এটাকে বলতে পারি এল অফ সলভেন্ট, এল এস, আর বি ফোঁটাটার দূরত্বটাকে বলতে পারি এল অফ বি বা বি এর লেন্থ, সলভেন্টের লেন্থ। এখন এখান থেকে যে জিনিসটা বের করা হয় তাকে বলা হয়ে থাকে মাইগ্রেশন ধ্রুবক। এটাকে বলা হয়ে থাকে মাইগ্রেশন ধ্রুবক। কিভাবে বের করা হয়? এটাকে বলা হয় আর এফ। আর এফ ইকুয়াল টু হবে এল বি ডিভাইডেড বাই এল এস। শোনো, এল এস কখনোই কারোর জন্য চেঞ্জ হবে না, কারণ তিনটার জন্যই দ্রবণের ফ্রন্ট লাইনের দূরত্ব সমান এল এস। আমি তোমাকে বললাম ধরো এই দূরত্বটা হচ্ছে 10 সেন্টিমিটার আর এল বি হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে দ্রাবক দৌড়িয়েছে 10 সেন্টিমিটার আর বি ফোঁটাটা দৌড়িয়েছে 4 সেন্টিমিটার। তাহলে এই মাইগ্রেশন ধ্রুবক আর এফ হবে 0.4। মাইগ্রেশন ধ্রুবক কখনোই একের বেশি হতে পারে না, কারণ কেউ দ্রাবকের চেয়ে বেশি দৌড়ে চলে যেতে পারবে না। দ্রাবক হচ্ছে হাইয়েস্ট দৌড় দেয়। তাহলে 0.4 হচ্ছে আমার আর এফ। এই আর এফটা কার জন্য? বি স্পটের জন্য। মজার ব্যাপার হচ্ছে প্রতিটা কম্পাউন্ডের আর এফ এর মান বের করা আছে। তুমি চার্টে একটা গিভেন চার্ট থাকবে, একটা চার্টের মধ্যে তাদের নাম দেখে বের করে ফেলতে পারবে যে 0.4 মাইগ্রেশন ধ্রুবকের কম্পাউন্ড বা যৌগ কোনটি। যেমন 0.4 যৌগ হতে পারে হচ্ছে 0.4 মাইগ্রেশন ধ্রুবকের যৌগ হতে পারে, ধরো আমরা বলতে পারি ক্লোরোফিল। আমরা ধরো বললাম ক্লোরোফিল, ধ্রুবকের হচ্ছে ক্লোরোফিল। তো এই মাইগ্রেশন ধ্রুবকের চার্ট দেখে তুমি তারপর ক্লোরোফিলকে আইডেন্টিফাই করে ফেলবে। তোমাদের জন্য এখন ছোট্ট একটা কোশ্চেন কমেন্টে জানাবে। সেটা হচ্ছে আমরা যে দ্রাবকটা নিয়েছিলাম, আমরা প্রথমেই বলেছিলাম আমাদের দ্রাবকটা হচ্ছে পোলার, আমাদের দ্রাবকটা হচ্ছে পোলার। তাহলে একটু চিন্তা করে বলো তো, এই এ বি সি এর মধ্যে কার পোলারিটি বেশি, কার পোলারিটি কম? আমাদের দ্রাবকটা ছিল পোলার। তাহলে এ বি সি এই তিনটি যৌগের মধ্যে কার পোলারিটি বেশি, কার পোলারিটি কম হবে? তো আমি তোমাদের কমেন্টের জন্য এখনো অপেক্ষা করে আছি। তোমরা এক্ষুনি আমাকে কমেন্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করো এই এ বি সি এর মধ্যে কার পোলারিটি বেশি এবং কার পোলারিটি কম হবে। মনে রাখবে আমার দ্রাবকটা ছিল পোলার। তো এটা কিন্তু আমাদের ক্রোম্যাটোগ্রাফির, কাগজ ক্রোম্যাটোগ্রাফি বা পেপার ক্রোম্যাটোগ্রাফির মূল আলোচনার বিষয়বস্তু। তো আসো তোমাদের কয়েকজনের কমেন্ট দেখে নিই। আমি তোমাদের দেখতে পাচ্ছি বেশ স্টুডেন্ট, প্রায় 450 মতন স্টুডেন্ট আমাদের এই ক্লাসে এই মুহূর্তে উপস্থিত আছো। থ্যাংক ইউ। ইমরান হোসেন, থ্যাংক ইউ। ইমরান হোসেন কারেক্ট অ্যান্সার দিয়েছে। নাজিউল্লাহ সিফাত, ফারহানা নিশিত, তাহমিদ, তাসমিম, ফাহিম আহমেদ, সাদমান সাগর, তারপরে আলিফ আহসান, ও সরি আমি ফুল বোর্ড দিকে রাখছিলাম। তারপরে হচ্ছে ইব্রাহিম, তারপরে সামিদ। ফারজানের অ্যানসারটা কিন্তু ভুল হয়ে গেছে। সো অ্যানসারটা হচ্ছে এ এর হবে সবচেয়ে পোলারিটি বেশি আর সি এর পোলারিটি হবে হচ্ছে
কম, সি এর পোলারিটি হবে কম। বাট এখানে একটু মনে রাখতে হবে, দ্রাবকটা যদি পোলার না হয়ে নন পোলার হতো তখন এই জিনিসটা উল্টে যেত। দ্রাবক যদি নন পোলার নিতাম তাহলে এ এর পোলারিটি হয়ে যেত সবচেয়ে কম, আর সি এর পোলারিটি হয়ে যেত সবচাইতে বেশি। তাহলে চিন্তা করো, পোলারিটির উপর বেসিস করে ক্রোমাটোগ্রাফিতে কম্পাউন্ড গুলো আলাদা হয়ে যাচ্ছে। তুমি কি ধরনের দ্রাবক নিবে তার উপর ভিত্তি করে তোমার কম্পাউন্ড গুলো আলাদা হবে। তার মানে তোমার একটা স্বাধীনতা রয়েছে নিজের পছন্দসই দ্রাবককে নির্বাচন করার। তুমি চাইলেই নিজের পছন্দসই দ্রাবকটাকে নির্বাচন করে পোলার জিনিসটাকে উপরে অথবা নিচে নামিয়ে ফেলতে পারো। তো এই আলোচনা শেষ করব আমি একটা ছোট্ট প্রশ্ন দিয়ে, এবং এই প্রশ্নটির অ্যান্সার যে বলতে পারবে সে ক্রোমাটোগ্রাফি বুঝে গেছো বলে আমি সার্টিফিকেট দিয়ে দিব। প্রশ্নটা লক্ষ্য করো, সবাই প্রশ্নটা লক্ষ্য করো। দুইটা স্যাম্পল আছে, এ আর বি। এটা হচ্ছে তার ফ্রন্ট লাইন। আমি একটা স্কেল দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 10 সেন্টিমিটার, এটা ধরো 8 সেন্টিমিটার, এটা 6, এটা 4, এটা 2। আমি একটা স্কেল দিয়ে দিলাম পাশে, যাতে তোমরা সবাই মাইগ্রেশনটা বুঝতে পারো। আমি একটু দেখতে চাবো যে এই প্রশ্নটার অ্যান্সার কারা ঠিক মতন বলতে পারো, এবং এই প্রশ্নটা একটু কঠিন হবে। বেসিক্যালি আমি এটার দ্বারা যাচাই করার চেষ্টা করব কে জিনিসটা বুঝতে পেরেছো। প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে একটা ক্রোমাটোগ্রাফি। প্রশ্ন হচ্ছে কোন যৌগটি বিতে আছে কিন্তু এতে নেই? কোন যৌগটি বিতে আছে কিন্তু এতে নেই? আমি মাইগ্রেশন কনস্ট্যান্টের কতগুলো চার্ট লিখে দিব। মাইগ্রেশন কনস্ট্যান্টের কতগুলো চার্ট তোমাদেরকে এখানে দেওয়া হবে। এটা হচ্ছে মাইগ্রেশন কনস্ট্যান্টের একটা চার্ট, এবং এইখানে একটা ক্রোমাটোগ্রাম দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে কোন যৌগটি বি স্যাম্পলে আছে কিন্তু এ স্যাম্পলে নেই? এটার অ্যান্সার দিতে পারলে ক্রোমাটোগ্রাফি বুঝে গেছো বলে আমি সার্টিফিকেট দিয়ে দিব তোমাকে। প্রশ্ন হচ্ছে কোন যৌগটি বিতে আছে কিন্তু এতে নেই? যারা এখনো এই ক্লাসটিকে শেয়ার করনি, আমি কিন্তু একটু অনুরোধ করবো যাতে এই মুহূর্তে ক্লাসটিকে শেয়ার করে দাও। আমাদের অনেক বন্ধু বান্ধব এখনো ক্লাসটিতে এসে উপস্থিত হতে পারেনি। আমি কারেক্ট অ্যান্সার দেখা শুরু করেছি। অ্যাশলি ইসলাম, থ্যাংক ইউ অ্যাশলি ইসলাম কারেক্ট অ্যান্সার দেওয়ার জন্য। প্রতীকের অ্যান্সার কারেক্ট হয়েছে, মুশফিক রিজভি কারেক্ট অ্যান্সার দিয়েছে, ফজলে রাব্বি কারেক্ট অ্যান্সার দিয়েছে, ইমরান হোসেন মাউন্টেন ডিউ, না সরি তার নাম হচ্ছে শাহরিয়ার ডিউ, সে কারেক্ট অ্যান্সার দিয়েছে, আশরাফ জুয়েব কারেক্ট অ্যান্সার দিয়েছে, প্রিন্স শাফকাতুল্লাহ কারেক্ট অ্যান্সার দিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ এত সুন্দর প্রশ্নের কারেক্ট অ্যান্সার দেওয়ার জন্য। কারেক্ট অ্যান্সার হচ্ছে খুব সিম্পল, এই কম্পাউন্ডটা বিতে আছে কিন্তু এতে নেই। আর এই কম্পাউন্ডটার নাম কিভাবে বুঝবো? মাইগ্রেশন কনস্ট্যান্ট দেখে। পুরো জিনিসটার মাইগ্রেশন হচ্ছে 10 সেন্টিমিটার। দেখো স্টার্ট থেকে এন্ডের দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। আমরা জানি RF L ডিভাইডেড বাই LS। তাহলে L কত? আমার এটার জন্য L হচ্ছে, তাকিয়ে দেখো 6, আর টোটাল জিনিসটার দূরত্ব হচ্ছে 10, তাহলে 6/10, অ্যান্সার আসে 0.6। তাকিয়ে দেখো 0.6 RF এর হচ্ছে xanthophyll। সো xanthophyll হচ্ছে আমার অ্যান্সার। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস, আই ক্যান গ্যারান্টি যে তুমি এই ক্রোমাটোগ্রাফি বুঝতে পেরেছো। অন্যান্য ক্রোমাটোগ্রাফি গুলো এই ক্রোমাটোগ্রাফির আইডিয়াটার উপর ভিত্তি করেই মূলত গড়ে উঠেছে। সো তুমি যদি ক্রোমাটোগ্রাফি বুঝে থাকো আমাকে কমেন্টে জানাও, হ্যাঁ ভাইয়া বুঝতে পেরেছি। আর তোমার যদি মনে হয় এই ভিডিওটা তোমার বন্ধুর খুব গুরুত্বপূর্ণ, তোমার বন্ধুর জীবনেও এটা একটা ভালো প্রভাব রাখবে, এক্ষুনি ভিডিওটা শেয়ার করে দাও। কারণ আমরা ক্রোমাটোগ্রাফি শেষ করে
এক্ষুনি পরের টপিকে মুভ করতে যাচ্ছি। তার আগে আমার ইচ্ছা করছে তোমাদের সাথে আরো কিছুক্ষণ একটু গল্প করা। আসো আমরা কমেন্টে কয়েকটা প্রশ্ন দেখে নিই। ইয়েস, একজন লিখেছে, নিকিতা ফারহানা লিখেছে, ভাই আমার কমেন্ট পড়া হয় না, আই এম রিয়েলি সরি। নিকিতা ফারহানা, তোমার কমেন্ট পড়ে দিলাম। ফজলে রাব্বি লিখেছে, ভাইয়া এসপিডিএফ এর উপশক্তির আকৃতির ভিন্নতার কারণ কি, আমরা এগুলো নিয়ে আলোচনা করতে পারি। থ্যাংক ইউ। নাইস, প্রিন্স বলছে সে বুঝতে পেরেছে, ডিও বলেছে বুঝতে পেরেছে, থ্যাংক ইউ। তারপরে থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো অনেকেই বুঝতে পেরেছো বলে স্বীকার করেছো। আমরা আসো আমাদের পরের টপিকটাতে এখন একটু মুভ করব। আসো আমরা আমাদের পরের টপিক একটু মুভ করি। আমাদের পরের টপিক কি হবে? এই টপিকটি সাজেস্ট করেছে সম্ভবত কমেন্টে শিজা নামে আমাদের একজন স্টুডেন্ট, আমাদের কমেন্টে জানিয়েছিল। তার টপিকটা ছিল অ্যাটম ইকোনমি। অ্যাটম ইকোনমি, অ্যাটম ইকোনমি সম্পর্কে কে কে জানতে আগ্রহী আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। কারণ অ্যাটম ইকোনমি কিন্তু এটা খুব ছোট প্রশ্ন হিসাবে 2 নম্বরের প্রশ্ন হিসাবে চলে আসতে পারে, এবং প্রশ্নটা না পারলে বেশ স্যাড হবে, কারণ এটা এত সোজা একটা টপিক। সো এবং যারা ক্রোমেটোগ্রাফির পরে এখন অ্যাটম ইকোনমি ক্লাসে আছো, তোমরা কিন্তু এই মুহূর্তে ভিডিওটা শেয়ার করতে পারো, কারণ তাহলে তোমার অনেক বন্ধু অ্যাটম ইকোনমি টপিকটাকে শুরু থেকে বুঝতে শিখবে। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাটম ইকোনমি আমরা এখন বুঝবো। অ্যাটম ইকোনমি কি একটু লক্ষ্য করো। ধরো আমি কার্বন ডাই অক্সাইড উৎপাদন করতে চাই, কার্বন ডাই অক্সাইড উৎপাদন করতে চাই। ধরো আমি একজন ব্যবসায়ী যিনি কার্বন ডাই অক্সাইড উৎপাদন করব। কার্বন ডাই অক্সাইড উৎপাদন করার হাজার হাজার প্রসেস আছে। যেমন তুমি যে প্রতি মুহূর্তে শ্বাস ত্যাগ করো, ওইখানেও কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এখন তুমি চিন্তা করলা আমি 100 মানুষ নিয়ে তাদের নাকের সামনে বেলুন লাগায় রাখবো, কার্বন ডাই অক্সাইড বের হবে, বেলুন ফুলবে, ওই বেলুন ধরে রাখবো, আমি এইভাবে কার্বন ডাই অক্সাইড তৈরি করব। হ্যাঁ, এটা একটা প্রসিডিউর হতে পারে, অনেক বাজে প্রসিডিউর, বাট একটা প্রসিডিউর। তুমি চিন্তা করতে পারো আমি একটা গাছ নিব, গাছ নিয়ে গাছ পোড়াবো, কারণ আমরা সারা জীবন শুনছি গাছ পড়লে নাকি কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, এটাও একটা প্রসিডিউর হতে পারে। আবার আমরা এটাও জানি আমাদের শরীরের ভেতরে আমরা যে খাবার খাই, সেই খাবারগুলো ভেঙে ভেঙে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। তুমি চিন্তা করলে তুমি সেইটা করতে চাও, করতে পারো। প্রশ্ন হচ্ছে কোনটা করা বেস্ট। অ্যাটম ইকোনমি তোমাকে বলে দিবে কোনটা করা বেস্ট ওয়ে। আসো আমরা এখন দুইটা এরকম উপায় দেখব। সো অ্যাটম ইকোনমির আমি একটা খুব ভালো এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, যে আমি দুইটা ওয়েতে কার্বন ডাই অক্সাইড তৈরি করব। ওয়ে এ হচ্ছে C6H12O6। এই জিনিসটার নাম কি আমাকে একটু কমেন্টে জানাও। ছোটবেলা থেকে সবাই এটার নাম শিখে এসেছো। C6H12O6 কে আমি অক্সিজেন দিয়ে পোড়ালাম, পোড়ালে আমি যদি সমতা করে লিখে এটা আসবে কার্বন ডাই অক্সাইড 6টা এবং 6টা পানি। তাহলে দেখো C6H12O6 কমেন্টে আমি আশা করি তোমরা লিখেছো এটা হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজ অক্সিজেন দিয়ে যদি জ্বালায় দাও তাহলে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, এবং সাথে বাই প্রোডাক্ট হিসাবে ওয়াটার তৈরি হয়। তাহলে এটা কার্বন ডাই অক্সাইড তৈরির একটি উপায়। কার্বন ডাই অক্সাইড তৈরির সেকেন্ড উপায়টা হচ্ছে, ধরো আমি একটা বললাম কার্বন মনোক্সাইড নিলাম, নিয়ে অক্সিজেন দিয়ে পোড়ালাম, এবং সেখান থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। অবশ্যই অ্যাটম ইকোনমির সমীকরণগুলোকে সমতা করে নিতে হবে, আদারওয়াইজ মিলবে না। তাহলে 2 নম্বর প্রসিডিউর হচ্ছে কার্বন মনোক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করলো। তাহলে এটা একটা উপায় হতে পারে। আর 3 নম্বর উপায়টা ধরো হচ্ছে আমি কার্বন নিলাম, নিয়ে তাকে অক্সিজেন দিয়ে পোড়ালাম, তারপরে আমি কার্বন ডাই অক্সাইড তৈরি করলাম। তাহলে 3টা উপায় আসলো। আমি কার্বন ডাই অক্সাইড তৈরির 3টা রিঅ্যাকশন দেখালাম। প্রশ্ন হচ্ছে কোন রিঅ্যাকশনটার অ্যাটম ইকোনমি বেস্ট, কোনটা বেস্ট এই ইউজ করাটা। আমাকে কমেন্টে তোমরা ইতিমধ্যে জানাতে পারো কোনটা বেস্ট। শোনো, বেস্ট হচ্ছে যেখানে ঝামেলা কম। বেস্ট হচ্ছে সেই প্রক্রিয়াটা যেখানে তোমার কার্বন ডাই অক্সাইড উৎপাদনের ঝামেলা কম। একটু চিন্তা করে বুঝার চেষ্টা করো। ধরো তুমি সিনেমা দেখতে গেছো, মুভি দেখতে গেছো, তাই না? এখন মুভি দেখতে যাবা,
সে এখন মুভি দেখতে যাওয়ার জন্য তোমার অনেক প্ল্যান করতে হবে, বন্ধু বান্ধব আনতে হবে, তোমার পপকর্ন কিনতে হবে, ড্রিঙ্কস কিনতে হবে, মুভির টিকিট কাটতে হবে। তো এগুলো কিন্তু অনেকগুলো ঝামেলা। তোমার ঝামেলা যত কম হবে তুমি তত ইজিলি মুভি দেখতে যেতে পারবে। তুমি কার্বন ডাই অক্সাইড তৈরি করতে চাও, 3 জায়গাতেই তো কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে, কিন্তু 1 নম্বর রিঅ্যাকশনে কার্বন ডাই অক্সাইডের সাথে একজন ভাই তৈরি হয়েছে, ভাই বোন হিসাবে ওয়াটার বা পানি তৈরি হয়েছে। 2 নম্বর 3 নম্বরে সেটা হয়নি। তাহলে চিন্তা করো, এই 2 নম্বর 3 নম্বরের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডটা পিওর, কারণ তুমি পোড়াচ্ছ, কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। বাট এখানে পানিও তৈরি হবে, তো কার্বন ডাই অক্সাইড আর পানি একসাথে মিশে থাকবে, সেখান থেকে জিনিসপত্র আলাদা করার প্রসেস আছে, ঝামেলা। তার মানে যত বেশি এগুলোকে আমরা বলে থাকি বাই প্রোডাক্ট, যত বেশি বাই প্রোডাক্ট বা অতিরিক্ত উৎপাদ থাকবে, যত বেশি বাই প্রোডাক্ট থাকবে, ওই রিঅ্যাকশনটা ব্যবহার করাটা তত খারাপ। এখন এই অ্যাটম ইকোনমি গুনে 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 বের করা সম্ভব। কিভাবে বের করা যায় আমরা সেটা একটু দেখব। আমি এই 3টা রিঅ্যাকশনের অ্যাটম ইকোনমি এখন করে দেখাবো, সবাই লক্ষ্য করো। প্রথমে আসো আমরা এ নাম্বারের জন্য অ্যাটম ইকোনমিটা বের করি। অ্যাটম ইকোনমি বের করার খুব সহজ উপায় হচ্ছে, উপরে যাবে উৎপাদের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, উপরে যাবে উৎপাদের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। তাকে দেখো, উৎপাদে কার্বন ডাই অক্সাইড আছে কয় মলিকিউল? 6। তাহলে আমি লিখবো উৎপাদ আছে 6 ইনটু কার্বন ডাই অক্সাইড। আর নিচে নিচে যাবে সবসময় পুরো রিঅ্যাকশনটা, বিক্রিয়কের পুরাটাই নিচে লিখে দিতে হবে। ও আচ্ছা, এখানে একটা 6 অক্সিজেন হবে। আই হোপ তোমরা অলরেডি আমাকে হয়তো কমেন্টে বলেছো 6 অক্সিজেন হবে। তাহলে দেখো, নিচে যাবে C6H12O6 আর 6O2। তাহলে নিয়ম বুঝতে পেরেছো বলে আশা করি। উপরে যাবে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, কারণ কার্বন ডাই অক্সাইডের উৎপাদন এখানে কোশ্চেনে আছে। আর নিচে যাবে পুরো রিঅ্যাকশন। তাহলে আমাকে একটু লক্ষ্য করে বলে দেখো, বি এর ক্ষেত্রে কি হবে? উপরে যাবে 2টা কার্বন ডাই অক্সাইড, কারণ এখানে 2টা কার্বন ডাই অক্সাইড আছে। আর নিচে যাবে এই পুরো রিঅ্যাকশনটা 2 কার্বন মনোঅক্সাইড যোগ অক্সিজেন। সি এর ক্ষেত্রে কি হবে এটাও বুঝতে পারো, একটা কার্বন ডাই অক্সাইড, কার্বন প্লাস অক্সিজেন। তাহলে আমি 3টা রিঅ্যাকশনের অ্যাটম ইকোনমি বের করার রিঅ্যাকশন লিখে ফেলেছি। নিয়ম কি? নিয়ম হচ্ছে উৎপাদের কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা উপরে বসবে আর নিচে বসবে পুরো রিঅ্যাকশনটা, নিচে বসবে পুরো রিঅ্যাকশনের বিক্রিয়ক পার্ট। এতটুকু বের করলাম। বাট এখান থেকে ক্যালকুলেশন কিভাবে করব? ক্যালকুলেশন খুব সিম্পল, তাকিয়ে দেখো কিভাবে করতে হবে। কার্বন ডাই অক্সাইড আছে 6টা, কার্বন ডাই অক্সাইডের মলিকুলার ওয়েট হচ্ছে 44। আমরা কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর জানি 44, বসিয়ে দিলাম। গ্লুকোজের মলিকুলার ওয়েট 180, অক্সিজেনের হচ্ছে 32, তাহলে 6 ইনটু 32। আসো, আমাকে তোমরা এখনই ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেশন করে জানিয়ে দাও এই অ্যানসারটা কত হবে। তোমার ক্যালকুলেশনের জন্য আমি ওয়েট করলাম। নিয়ম হচ্ছে, তাহলে এখন প্রত্যেকের মলিকুলার ওয়েট গুলো জায়গা মতন বসিয়ে দিব। অক্সিজেনের জায়গায় 32, গ্লুকোজের জায়গায় 180, কার্বন ডাই অক্সাইডের জায়গায় 44 বসিয়েছি। বসিয়ে অ্যানসারটা কত হবে প্লিজ আমাকে এক্ষুনি তোমরা জানিয়ে দাও। আর থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সাথে এখনো ক্লাসটাতে উপস্থিত আছো। আমরা আজকে ক্লাস জুড়ে কিন্তু বেশ কয়েকটা ইন্টারেস্টিং টপিক এরকম আলোচনা করব। সো আমি ওয়েট করছি তোমাদের অ্যানসারের জন্য। আমি বুঝতে পারছি যে অনেক হয়তো ইন্টারনেট কানেকশনের ব্যাপারে বেশ কমপ্লেইন করছে যে আমাদের ভাই ইন্টারনেট কানেকশন মাঝে মাঝে একটু ধীর গতির হয়ে যাচ্ছে। আমি সেটা একটু সলভ করার চেষ্টা করছি, ওয়েট করে ফেলো। আর কমেন্টে তোমরা আমাকে একই সাথে জানাতে থাকো যে এর অ্যাটম ইকোনমির মান কত হবে। তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, এই মুহূর্তে আমার হাতে ক্যালকুলেটর নেই, তো তোমরা আমাকে হিসাব করে বলে দাও উপরের এই অ্যানসারটা কত হবে। সো আমি তোমাদের কমেন্টের জন্য ওয়েট করছি। এর অ্যাটম ইকোনমি কত হবে সেটা আমাকে এক্ষুনি তোমরা কমেন্টে জানিয়ে দাও। সবাই আমাকে কমেন্টে এর অ্যাটম ইকোনমির পার্সেন্টেজটা কমেন্ট করে একটু জানিয়ে দাও, যাতে করে আমরা অ্যানসারটা বের করে লিখে ফেলতে পারি। যেহেতু একটু দেরি হচ্ছে, আমি নিজে একটা ক্যালকুলেটর নিয়ে আসি।
এবং ক্যালকুলেশনটা করে ফেলি তোমাদের জন্য। সেটা হচ্ছে 6 ইন্টু 44 ডিভাইডেড বাই 180 প্লাস 6 ইন্টু 32, তাহলে অ্যান্সার আসবে 0.7096, 0.709, এটা হচ্ছে অ্যান্সার। এটাকে 100 দিয়ে গুণ করলে আসবে 70.9%, 70.9%। সো এর মানে হচ্ছে, এর মাহাত্ম্য, তাৎপর্য, গুরুত্ব হচ্ছে প্রথম রিঅ্যাকশনে যতগুলো অ্যাটম বা পরমাণু থাকে তার 70.9% কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়। প্রথম বিক্রিয়াতে যতগুলো অ্যাটম বা পরমাণু ছিল তার 70.9% হচ্ছে কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়েছে। অ্যাটম ইকোনমির একটা লেভেল তাহলে বোঝা গেল, যেটার এফিসিয়েন্সি হচ্ছে 70%। এবার আমাকে কমেন্টে জানাতে হবে বি আর সি এর অ্যাটম ইকোনমির মান কত। বি এবং সি এর অ্যাটম ইকোনমির মান কত সেটা আমাকে এখন কমেন্টে জানাতে হবে। সবাই এক্ষুনি কমেন্ট করে আমাকে সি এর অ্যাটম ইকোনমির মানটা জানিয়ে দাও। যথারীতি আমি তোমাদের কমেন্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। বি এবং সি এর অ্যাটম ইকোনমির মান বের করার জন্য এই ইকুয়েশনের প্রত্যেকটা জায়গায় তাদের আণবিক ভর বসাও। কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হচ্ছে কত সেটা তুমি এখানে 44 বসাবে। কার্বন মনোঅক্সাইডের জন্য হচ্ছে যোগ 16 বা 28, অক্সিজেনের জন্য 32। আমি তোমাকে ভরের মানগুলো বলেও পর্যন্ত দিলাম। তো আশা করি তোমরা সবাই ঠিক মতন এখানে বি এবং সি এর মানগুলো বসাতে পারবে। বসালে একটা খুব নাইস অ্যান্সার আসবে। অ্যান্সারটাকে অবশ্যই পার্সেন্টেজে নিয়ে যাবে 100 দিয়ে গুণ করে। সো ইয়েস, আমি তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করে যাচ্ছি। যারা এখনো ক্লাসটিতে আছো প্লিজ আমাদের ক্লাসটিকে শেয়ার করবে যাতে তোমাদের বন্ধু বান্ধব সবাই এই ক্লাসটিতে অংশ নিতে পারে। থ্যাংক ইউ। সৌমিক বলেছে বি 100%, থ্যাংক ইউ ভেরি মাচ। কারেক্ট অ্যান্সারের জন্য শাখওয়াত হোসেন রিমনের অ্যান্সার ভুল হয়েছে একটু। শাহরিয়ার ডিউ, তোমার অ্যান্সার একটু ভুল হয়েছে বলে মনে হচ্ছে। ইয়েস, সামিউল আলমের অ্যান্সার ঠিক হয়েছে। সাবিহা রহমান সাবার অ্যান্সার ভুল হয়েছে। 21.4% কেমনে আসছে বুঝি নাই। আসো আমরা একটু দেখি এটার অ্যান্সার কিরকম করে বের করা যায়। আসো দেখি। 2 ইন্টু 44 আর এটা হচ্ছে 2 ইন্টু কার্বন মনোক্সাইড, তাহলে 12 যোগ 16 28 যোগ 32। তাহলে আসো আমরা একটু ক্যালকুলেশন করি। 2 ইন্টু 44 ডিভাইডেড বাই 2 ইন্টু 28 যোগ 32, তাহলে এখানে অ্যান্সার আসে হচ্ছে 1, তার মানে 100%। এখানে ক্যালকুলেশন করো, এটা হচ্ছে 44, এটা 12 আর এটা 32, এখানেও আসে 1, তার মানে 100%। খুব সিম্পল, যেখানে বাই প্রোডাক্ট নেই সেখানে 100% আসবে। যেখানে কোনো বাই প্রোডাক্ট থাকে না, শুধুমাত্র আমাদের ওয়ান্টেড যৌগটাই তৈরি হবে, সেখানে 100% হবে। আর এখানে তৈরি হয়েছিল 70.9%। সো অ্যাটম ইকোনমি বলে আমার বি অথবা সি রিঅ্যাকশনটা ব্যবহার করা উচিত, কারণ বি এবং সি রিঅ্যাকশনটার অ্যাটম ইকোনমি হাই, মানে সে অনেক এফিশিয়েন্টলি প্রোডাক্টটাকে কনভার্ট করতে পারে। তুমি যদি এতটুকু পর্যন্ত বুঝে থাকো, থ্যাংক ইউ ভেরি মাচ এই টপিকটা বোঝার জন্য। অ্যাটম ইকোনমির একটা ছোট প্রশ্ন তুমি পরশু দিনের পরীক্ষায় পেয়ে যেতেই পারো। তো আমরা একটু মুভ অন করি এই টপিকটা থেকে। আমাদের হাতে আসলে টপিক অগণিত, এবং তোমরা ইতোমধ্যে অনেকেই কমেন্টে কি বলবো, আমাদের ফার্স্ট ইয়ারের সেনসেশনাল টপিক সেটা হচ্ছে দ্রাব্যতা বা সলিউবিলিটি নিয়ে জানতে চেয়ে বসেছো। সো আসেন আমরা এবার দ্রাব্যতা নিয়ে আলোচনা করি। বাট এই আলোচনার আগে আমরা সবাই একটু জোরে 2 বার শ্বাস নিব লম্বা করে, কারণ এই টপিকটা বোঝার আগে একটু মাথাটা ফ্রেশ করতে হবে। তো আরেকবার শ্বাস নিয়ে সবাই আমার সাথে। এবং যারা এখনো এই ভিডিওটা শেয়ার করেনি, তোমার বন্ধুকে জানানোর জন্য এক্ষুনি ভিডিওটা শেয়ার করে ফেলো, যাতে করে বন্ধু যে এখনো ক্লাসটিতে উপস্থিত নেই সে যদি এই পার্টেও ক্লাসটিতে এসে ধরতে পারে, তাইলে কিন্তু দ্রাব্যতার মতন টাফেস্ট টপিকটাতেও বুঝে যাবে। সো এই টপিকটা আমাদের গ্রুপে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ সাজেস্ট করেছো। দ্রাব্যতা কি? সোজা কথা, দ্রাব্যতা হচ্ছে
দ্রবণের সর্বোচ্চ ঘনমাত্রা। দ্রাব্যতা হচ্ছে দ্রবণের সর্বোচ্চ ঘনমাত্রা। একটা দ্রবণের, তুমি চিন্তা করে দেখো, একটা গ্লাস নিলা, গ্লাস নিয়ে এটার মধ্যে সোডিয়াম ক্লোরাইড বা লবণ মেশানো শুরু করলাম। তুমি 1 চামচ লবণ দিলে তার ঘনমাত্রা কত হবে? 1 চামচ পার গ্লাস। 2 চামচ দিলে 2 চামচ পার গ্লাস। তুমি এভাবে চিন্তা করতে পারো, তুমি 1 চামচ মেশাতে পারো, 2 চামচ দিতে পারো, এরকম করে বাড়াতে থাকলা। ধরো তুমি 6 চামচ মিশিয়ে ফেললা, বাট তুমি কি সারা জীবন এটার মধ্যে লবণ ঢাললে লবণ মিশবে? কোনোদিনও না। ধরো তুমি 1 বস্তা লবণ না 1 গ্লাসের মধ্যে ঢেলে দিলা, 1 গ্লাস পানির মধ্যে 1 বস্তা লবণ মিশবে না, কারণ পানির লবণকে গ্রহণ করার একটা ক্ষমতা রয়েছে। সেই ক্ষমতাটা হচ্ছে আসলে দ্রাব্যতা। ধরো সে সর্বোচ্চ 6 চামচ লবণ মেশাতে পারে, 1 গ্লাস পানিতে সর্বোচ্চ 6 চামচ লবণ মিশতে পারে। তাহলে পানিতে লবণের দ্রাব্যতা হবে তাহলে 6 চামচ পার গ্লাস। খুব সিম্পল উদাহরণে যদি বুঝতে চাই, আমি ঘনমাত্রা কোনগুলোকে বলবো? আমি যখন 1টা চামচ মিশিয়েছিলাম, ওই 1 চামচ হচ্ছে তার ঘনমাত্রা। 2 চামচ যখন মিশিয়েছিলাম, 2 চামচ হচ্ছে তার ঘনমাত্রা। আর 6 চামচ যখন মিশিয়েছি, সেটাও একটা ঘনমাত্রা, বাট এটা হচ্ছে এই দ্রবণের হাইয়েস্ট পসিবল কনসেন্ট্রেশন, সর্বোচ্চ সম্ভাব্য ঘনমাত্রা। এর চেয়ে বড় ঘনমাত্রা হওয়া সম্ভব না। সেই ঘনমাত্রাটাকে বলা হয় দ্রবণের দ্রাব্যতা। তাহলে সংজ্ঞা হচ্ছে, একটা দ্রবণের সর্বোচ্চ ঘনমাত্রাকে দ্রবণের দ্রাব্যতা বলে, বা একটা দ্রবণে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য প্রতি একক আয়তনে দ্রবীভূত থাকতে পারে তাকে তার দ্রাব্যতা বলে। দ্রাব্যতার একক তাই ঘনমাত্রার একক, অর্থাৎ তুমি দ্রাব্যতাকে মোল পার লিটার দিয়ে লিখতে পারো। কিছু কিছু বইতে মানুষজন ঝামেলা করার জন্য তোমার সাথে গ্রাম পার এমএল একক ইউজ করে। মোল পার দুইটা একসাথে থাকলে একটাকে আরেকটাতে কনভার্ট করে নিতে হবে, বাট অধিকাংশ জায়গায় মোল পার লিটার থাকে। আমরা আজকের আলোচনাটা করব মোল পার লিটার থেকে। দ্রাব্যতা হচ্ছে দ্রবণের সর্বোচ্চ ঘনমাত্রা। আমি এটা একটু বোঝার চেষ্টা করি। এইবার তোমাদেরকে আমি আরেকটা জিনিস বোঝাবো, সেটা হচ্ছে আয়নিক গুণফল। আয়নিক গুণফল, আয়নিক গুণফল কি জিনিস বা কি চিরিয়া এটা আমরা এখন সেটা একটু দেখি। সো আয়নিক গুণফল বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল নিই, একটু লক্ষ্য করো। সোডিয়াম সালফেট। আমি তোমাদের কাছে জানতে চাই, সোডিয়াম সালফেট বিশ্লেষিত হলে এখানে কি পাওয়া যাবে? সোডিয়াম সালফেট যখন পানিতে মেশানো হবে, আমরা জানি একটা জিনিসকে, আয়নিক যৌগকে যখন পানিতে মেশানো হয় সে বিশ্লেষিত হয়ে যায়। সো সোডিয়াম সালফেটকে পানিতে মেশানো হলে এই আয়নগুলো ছড়িয়ে যাবে। ছড়িয়ে কি হবে সেটা আমাকে এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দাও। সো আমি ওয়েট করছি কিন্তু তোমাদের কমেন্টের জন্য, এবং আমি তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা স্টিল নাও ক্লাসটিকে শেয়ার করে করে আমাদের এতগুলো স্টুডেন্ট রয়েছে আমার সাথে। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি শার্লি, সাবিহা রহমান, অ্যাশলি, তোমরা অনেক স্টুডেন্ট আমাদের সাথে এখন উপস্থিত আছো। থ্যাংক ইউ ভেরি মাচ। নিলয়, মিতুল, যারা ক্লাসটিতে উপস্থিত আছে এবং কারেক্ট অ্যান্সার দিয়ে যাচ্ছ। এই বিশ্লেষণটা অনেকেই কারেক্টলি করতে পারো না। প্রথম কারেক্ট অ্যান্সার দিয়েছে রুবায়াত রহমান খান সৌমিক, তার অ্যান্সারটা কারেক্ট হয়েছে। এন্ড বাকিরা কিন্তু কারেক্ট অ্যান্সার একজনও দিতে পারোনি। আমি এটাই বলতে চাই যে এটাকে ভেঙে লিখতে হলে কি আসবে সেটা অনেকেই বুঝতে পারে না। সো সেটা একটু বুঝিয়ে দিব, আর একই সময় তোমরা ক্লাসটিকে শেয়ার করবে যাতে বেশি বেশি মানুষ ক্লাসটিতে চলে আসে। লক্ষ্য করো, আমরা বুঝতে পারছি সোডিয়াম সালফেটে সোডিয়াম আছে আর সালফেট আছে। এটাকে ভেঙে লিখতে হবে। ভেঙে লেখার সময় র্যাডিক্যাল বা যৌগমূলককে আলাদা করবা না। সালফেট যেহেতু একটা যৌগমূলক, তাকে একসাথেই রাখবা। তাহলে এটা ভেঙে লিখলে আসবে সোডিয়াম আর সালফেট। বাট এখানে কাহিনী আছে। কাহিনী কি? এইখানে তারা একটা মলিকিউল বা অণু ছিল, সে ভেঙে যাওয়ার পরে আয়নে পরিণত হবে। সালফেটের যোজনী বা ভ্যালেন্সি হচ্ছে 2, তাই এটার উপরে লিখবো 2। সালফেট একটা অ্যানায়ন, তাই এখানে লিখবো মাইনাস। সোডিয়ামের যোজনী হচ্ছে 1, তাই এখানে লিখলাম 1। 1 আসলে লেখা লাগে না। সোডিয়াম একটা ক্যাটায়ন, তাই এখানে লিখবো প্লাস, তাই এখানে হলো +1।
তাহলে সোডিয়াম প্লাস হলো, সালফেট 2 মাইনাস হলো। এটা তাকে দেখো সোডিয়াম কয়টা আছে, 2টা, তাহলে এখানে লিখতে হবে 2, কারণ 2টা সোডিয়াম ভেঙে 2টা সোডিয়াম আয়ন তৈরি করলো। তাহলে এটাকে ভেঙে লিখলে এইটা হবে তার আয়নিক সমীকরণ। তো এইটা যদি প্রথমে লিখতে না পারো তাহলে এই অঙ্ক কোনোভাবেই করা সম্ভব না, তাই আগে এটা লেখা শিখতে হবে। এরকম আরো কয়েকটা এক্সাম্পল আপনাদেরকে একটু দেখাতে চাই, আপনারা এক্ষুনি আমাকে কমেন্টে জানাবেন এইটা কি হবে। এইটা ভাঙলে কি তৈরি হবে আমাকে কমেন্টে জানাতে হবে। এই বান্দার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম ফসফেট। ম্যাগনেসিয়াম ফসফেট ভাঙলে কি কি আয়ন পাওয়া যাবে সেটা আমাদেরকে একটু জানতে হবে। বেসিক্যালি আজকের এই প্রথম ক্লাসটাতে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই দ্রাব্যতা সংক্রান্ত আলোচনা। আমি সিম্পল একটা অঙ্ক দিয়ে সবকিছু বোঝানোর একটু চেষ্টা করব। আসো আমরা আমাদের কমেন্টের ঝুলি খুলে দেখি এবং দেখি তোমাদের মধ্যে কতজন আমাদের সাথে অ্যানসার করে ফেলেছো। আই এম ভেরি হ্যাপি যে আমি দেখতে পাচ্ছি ক্লাসের স্টুডেন্টসের সংখ্যা কন্টিনিউয়াসলি বাড়ছে। কনগ্রাচুলেশন, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা এই সময় পর্যন্ত ক্লাসটিকে শেয়ার করনি, প্লিজ ক্লাসটিকে শেয়ার করো তোমার বন্ধু বান্ধব যারা ক্লাসটি দেখতে পারে। ওকে, আই ক্যান সি কারেক্ট অ্যান্সার আসা শুরু হয়েছে। আমি যার অ্যান্সার কারেক্ট হয়েছে শুধু তার নাম বলবো, বাকি কারোর নাম বলছি না। মুন্না, সাইফুল ইসলাম মুন্না ইজ দ্য ফার্স্ট হিউম্যান বিং অন আর্থ যে এটার কারেক্ট অ্যান্সার দিয়েছে। থ্যাংক ইউ মুন্না। সো এরপরে আমি এখন পর্যন্ত আর একটা কারেক্ট অ্যান্সার দেখতে পাচ্ছি না, বিকজ ইয়েস আমি এখন পর্যন্ত আর একটা কারেক্ট অ্যান্সার এখানে দেখতে পারলাম না। দ্যাটস ভেরি স্যাড। আশরাফ জুয়েব, তোমার অ্যান্সার ভুল হয়েছে। ডিউ এর অ্যান্সার ভুল হয়েছে। ফারহান খানের অ্যান্সার ভুল হয়েছে। উৎস বড়ুয়ার অ্যান্সার ভুল হয়েছে। জুলকার নাইন হায়দার ওয়াসিফের অ্যান্সার ভুল হয়েছে। ওকে, ফাইনালি আরেকটা কারেক্ট অ্যান্সার পাওয়া গেছে, সাফায়েত জামান, তার অ্যান্সার কারেক্ট হয়েছে। তো আসেন সবাই যে প্রশ্নের উত্তর ভুল দিচ্ছে সেটার কারেক্ট অ্যান্সারটা একটু বোঝার চেষ্টা করি। পরীক্ষার আগের রাতে যদি আমরা রিয়েলাইজ করি আমরা একটা আয়নিক যৌগ ভেঙে লিখতে পারতেছি না, আই ক্যান টোটালি ইমাজিন তোমরা কতখানি ভয় পাবা। এন্ড কোনো ভয় নেই, আসলে অনেক সিম্পল জিনিস অনেক সময় মানুষ পারে না, এর মানে এই না যে তোমার পরীক্ষার প্রিপারেশন খারাপ। এর মানে জাস্ট তুমি এটা দেখে নিলেই পারবা। দেখো এটা ভাঙলে ম্যাগনেসিয়াম আর ফসফেট পাওয়া যাবে, তাহলে আমরা প্রথমে এটা ভেঙে লিখবো ম্যাগনেসিয়াম যোগ ফসফেট। এবার ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2। তোমার প্রশ্ন হচ্ছে আমি এটা কেমনে জানবো ভাইয়া যে ম্যাগনেসিয়ামের যোজনী কত? তোমার তো কষ্ট করার দরকার নেই, তাকিয়ে দেখো ম্যাগনেসিয়াম আছে 2 আর ফসফেটের কর্নারের নিচে আছে 3। ছোট্টবেলায় সোনা আম্মুর হাত ধরে যখন স্কুলে যেত তখন একটা নিয়ম শেখানো হয়েছিল যে যোজনী বা ভ্যালেন্সি একজন আরেকজনের ক্রস নিচে বসে। তাহলে ম্যাগনেসিয়ামেরটা 2 আর ফসফেটেরটা 3 বোঝা যায়। তাহলে ম্যাগনেসিয়ামের উপরে লিখবো 2 প্লাস, ফসফেটের উপরে লিখবো 3 মাইনাস। ম্যাগনেসিয়াম অ্যানায়ন তাই প্লাস, ফসফেট ক্যাটায়ন তাই মাইনাস। থ্যাংক ইউ। ম্যাগনেসিয়াম আছে 3টা তাই তার আগে বসাবো 3, ফসফেট আছে 2টা তাই তার আগে বসাবো 2। সিম্পল কাজ শেষ। এবং এটা বেশ কঠিন ছিল, এইটা আসলে মানুষজন ভুল করে, এইটাই খুব স্বাভাবিক আমরা জানি। সো আমি আরো কয়েকজনের নাম পড়তে একটু আগ্রহ প্রকাশ করছি, দেখি আর কেউ কারেক্ট অ্যান্সার পায় কিনা। আগের রাউন্ড পর্যন্ত মাত্র 2 জন স্টুডেন্ট পাওয়া গেল যারা কারেক্ট অ্যান্সার দিয়েছিল। মাসুদ আল মামুন বলেছে লল, এত সহজটা পারি না। হ্যাঁ লল, আমাদের পুরো জীবনটাই লল হয়ে যাচ্ছে। নাসিমা আক্তার অ্যান্সারটা এখন দিয়েছে আমাদেরটা বলে দেওয়ার পরে। সুজায়েদ বলেছে বেশ কঠিন ছিল, অনেকে ধুর নিজের মাথা ভাঙছে। সো টেনশন করার কারণ নেই, মাথা ভাঙা লাগবে না, এটা একটু কঠিনই ছিল। তো আসো এবার আয়নিক গুণফল বোঝাই, এখনো কিন্তু আয়নিক গুণফল বোঝাই নেই, আসো এখন বুঝাবো। তো ওইটা দিয়ে লিখি ম্যাগনেসিয়াম ফসফেট, যেটা কেউ পারলো না। এবং আজকের ক্লাসের বাকি অংশে বারবার আমি তোমাদেরকে মনে করিয়ে দিব এটা তোমরা পারোনি। দেখো ম্যাগনেসিয়াম ফসফেট। তো এটা আয়নিক গুণফল কি? খুব সোজা বাংলায় এর আয়নগুলোর গুণফলকে আয়নিক গুণফল বলে। সিম্পল বাংলায় এর আয়নগুলোর ঘনমাত্রার গুণফল। আয়নিক গুণফল হচ্ছে তার আয়নগুলোর
ঘনমাত্রার গুণফল, তার আয়নগুলোর ঘনমাত্রার গুণফল, the product of the concentration of each ion is called ionic product, বা আয়নগুলোর ঘনমাত্রার গুণফল। বের করে আসো, আয়নিক প্রোডাক্টকে আমরা লিখব আইপি। এবার চিন্তা করে দেখো, আয়নিক প্রোডাক্ট হচ্ছে আইপি, তো এটাকে কিভাবে লিখবো? খুব সিম্পল। ম্যাগনেসিয়াম কয়টা আছে? ম্যাগনেসিয়ামের ঘনমাত্রাকে আমরা লিখব Mg2+। ম্যাগনেসিয়াম আছে কয়টা? 3টা, তাই গুণ করতে হবে 3 বার। ম্যাগনেসিয়াম 3টা থাকায় আমরা 3 বার গুণ করব। ফসফেট আছে 2টা, তাই আমরা 2 বার গুণ করতে পারি ফসফেটের ঘনমাত্রা। মানে প্রত্যেকটা আয়নের ঘনমাত্রা লিখতে হবে, যেহেতু ওরা ফসফেট আছে 2টা, 2 বার লিখলাম। আমরা জানি একটা জিনিস 3 বার থাকলে গুণ করার পর কিউব হয়ে যায়, তাই আমি লিখব ম্যাগনেসিয়াম 2+ টু দি পাওয়ার কিউব, আর ফসফেটের ক্ষেত্রে লিখব ফসফেট 3- টু দি পাওয়ার স্কয়ার। তাহলে এটা হচ্ছে আয়নিক প্রোডাক্টের সূত্র। প্রতিটা আয়নের ঘনমাত্রা লিখলাম এবং তার পাওয়ার হিসাবে এই মোল সংখ্যাগুলোকে বসিয়ে দিলাম। ঠিক যেমনি ভাবে আমরা কেপি কেসির অঙ্ক করেছি, ঠিক একই ভাবে আমরা আয়নের ঘনমাত্রার উপরে আমরা তার একটা পাওয়ার বসিয়ে দিতে থাকবো। সো এটা হচ্ছে আয়নিক গুণফল বের করার সহজ উপায়। এরপরে তুমি এখানে ঘনমাত্রা বসাবা, অ্যানসার পেয়ে যাবা। দ্যাটস সিম্পল। ঘনমাত্রা বসাবা, অ্যানসার পেয়ে যাবা। তো আশা করি তোমরা আয়নিক গুণফল বুঝতে পেরেছো। এখন হচ্ছে ইন্টারেস্টিং পার্ট। তোমরা সবাই এই একটা কালপ্রিট আছে যার নাম শুনলে খুব ভয় পাও, সেটা হচ্ছে দ্রাব্যতার গুণফল। দ্রাব্যতার গুণফলের নাম তোমরা সবাই শুনেছো, যেটাকে কেএসপি বলা হয়, ইংরেজিতে বলা হয়ে থাকে সলিউবিলিটি প্রোডাক্ট। সো এই কালপ্রিটের নাম শুনলে আমরা অনেক ভয় পাই। তো দ্রাব্যতার গুণফল কি? একটু পিছনে ফিরে যাই। মনে করো আমরা বলেছিলাম দ্রাব্যতা হচ্ছে দ্রবণের সর্বোচ্চ ঘনমাত্রা। একটা দ্রবণের ঘনমাত্রা কন্টিনিউয়াসলি চেঞ্জ হতেই পারে, তো সর্বোচ্চ পসিবল ঘনমাত্রা হচ্ছে তার দ্রাব্যতা। ঠিক একই ভাবে দ্রাব্যতার গুণফল হচ্ছে সর্বোচ্চ আয়নিক গুণফল। সর্বোচ্চ আয়নিক গুণফল, একটা দ্রবণের সর্বোচ্চ আয়নিক গুণফলকে বলা হয় তার দ্রাব্যতা। তাহলে একটা দ্রবণের দ্রাব্যতা চেঞ্জ করা সম্ভব কিভাবে? এই প্রত্যেকটা জিনিসের ঘনমাত্রা চেঞ্জ করলেই তার দ্রাব্যতা চেঞ্জ হবে। মানে এই একটা জিনিসের আয়নিক গুণফল, সরি একটু ভুল বলে ফেলেছি, একটা জিনিসের আয়নিক গুণফল চেঞ্জ করা সম্ভব কিভাবে? এই প্রত্যেকটা আয়নের ঘনমাত্রা চেঞ্জ করব, তাহলে আয়নিক গুণফল চেঞ্জ হবে। কিন্তু দ্রাব্যতার গুণফল চেঞ্জ করা সম্ভব না, কারণ দ্রাব্যতার গুণফল হচ্ছে দ্রাব্যতা দ্বারা নির্ধারিত হয়। তো আমি এখন এই জিনিসটাকে একটু সামারাইজ করব, কারণ এইখানে মানুষজন একটু বেশ কনফিউজড হয়ে যেতে পারো। তো একটা টার্ম হচ্ছে ঘনমাত্রা, ঘনমাত্রার সাথে রিলেটেড হচ্ছে আয়নিক গুণফল। আরেকটা টার্ম হচ্ছে দ্রাব্যতা, দ্রাব্যতার সাথে রিলেটেড হচ্ছে দ্রাব্যতার গুণফল। আয়নিক গুণফলকে লিখবো আইপি, দ্রাব্যতার গুণফলকে লিখলাম কেএসপি। মনে রাখবো ঘনমাত্রার সর্বোচ্চ মান বা ঘনমাত্রার ম্যাক্সিমাম ভ্যালুটাই হচ্ছে দ্রাব্যতা, আয়নিক গুণফলের ম্যাক্সিমাম ভ্যালুটাই হচ্ছে তার দ্রাব্যতার গুণফল। তাহলে এটা হচ্ছে সামারি, যে ঘনমাত্রা থেকে আমরা আয়নিক গুণফল বের করতে পারি কিভাবে? সবগুলো ঘনমাত্রাকে গুণ করলে আয়নিক গুণফল পাওয়া যায়। ঘনমাত্রার সর্বোচ্চ মানকে বলা হয় দ্রাব্যতা। তাহলে দ্রাব্যতা আসলে এক ধরনের ঘনমাত্রা, এবং দ্রাব্যতাগুলো যদি গুণ করি তাহলে যে গুণফল পাওয়া যাবে সেটাই হচ্ছে দ্রাব্যতার গুণফল। তাহলে আসলে আয়নিক গুণফল দ্রাব্যতার গুণফলের একক সেম, ঘনমাত্রার দ্রাব্যতার একক হচ্ছে সেম। তো আমি এই মুহূর্তে তোমাদের একটু প্রশ্নগুলোর উত্তর দেখে নিতে চাই, এবং এই মুহূর্তে আমরা ম্যাথ প্রবলেম সলভ করাবো। সো নিজের বন্ধুর বিশাল বড় একটা উপকার করার জন্য অনুরোধ করছি, এই ক্লাসটিকে শেয়ার করো যাতে তোমার বন্ধু এই মুহূর্তে ক্লাসটিতে জয়েন করে। এবং আমি খুব হ্যাপি একটা ব্যাপারে, আমি প্রায় দেখেছি 350 স্টুডেন্ট কন্টিনিউয়াসলি ক্লাসটা করছো। তার মানে এই মুহূর্তে 350 মানুষ এইচএসসি পরীক্ষার্থী আমাদের সাথে কন্টিনিউয়াসলি একটা ক্লাসে করছে। জাস্ট একটু চোখ বন্ধ করে চিন্তা করো যে তোমার আশেপাশে 350 স্টুডেন্ট বসে আছে, হাউ বিগ দ্যাট ক্লাস উড বি। বিশাল বড় একটা ক্লাসে বসে আছি, এবং তার কাউকে তুমি এখন সামনে দেখতে পাচ্ছ না। এটা হয়তো ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ইনভিজিবল ক্লাসরুমে পরিণত হতে যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য। ইয়েস, আসেন আমরা এখন একটু ম্যাথ সলভ করি। এই থিওরি গুলো না বুঝলে না ম্যাথটা সলভ করা সম্ভব ছিল না।
ছিল। একটু লক্ষ্য করে দেখো, আমি লিখতে চাচ্ছি। প্রশ্ন হচ্ছে, তোমাকে বলা হলো পটাশিয়াম সালফেট এর দ্রাব্যতা 0.008 মোল পার লিটার, তার কেএসপি কত? এটা হচ্ছে প্রশ্ন। পটাশিয়াম সালফেটের দ্রাব্যতা 0.008 মোল পার লিটার, জানতে চাওয়া হচ্ছে তার দ্রাব্যতার গুণফল কত। এটা আমরা সলভ করব, খুব সিম্পল। দেখো লক্ষ্য করে, পটাশিয়াম সালফেট, এটাকে ভাঙবো, ভেঙে লিখলে পাওয়া যাবে দুইটা পটাশিয়াম প্লাস এবং একটা সালফেট 2 মাইনাস। সালফেটের যোজনী 2, পটাশিয়ামের যোজনী 1। সালফেট নেগেটিভ আয়ন, পটাশিয়াম পজিটিভ আয়ন, পটাশিয়াম দুইটা থাকা, এখানে 2 লিখেছি। সো এটা হচ্ছে প্রথমে রাসায়নিক বিশ্লেষণ বিক্রিয়াটি। সো পটাশিয়াম সালফেটের দ্রাব্যতা বলা আছে। আমরা জানি দ্রাব্যতা মানে হচ্ছে সর্বোচ্চ ঘনমাত্রা। আমরা জানি দ্রাব্যতা মানে হচ্ছে সর্বোচ্চ ঘনমাত্রা, মানে যে অংশটুকু দ্রবণে দ্রবীভূত হয়, একটা দ্রবণে সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত হয় সেটাকে তার দ্রাব্যতা বলে। তো পটাশিয়াম সালফেটের 0.008 মোল এইটুকু দ্রবীভূত হয়। আমি আপাতত লেখার সুবিধার জন্য ধরলাম এটা মানে হচ্ছে ছোট হাতের এস, এটা হচ্ছে এস। তাহলে একটু চিন্তা করে দেখো, পটাশিয়াম সালফেট যতটুকুই মিশাও না কেন, তুমি চাইলে এই দুনিয়ার সব পটাশিয়াম সালফেট নিয়ে একটা দ্রবণে মিশানোর চেষ্টা করতে পারো, বাট সর্বোচ্চ দ্রবীভূত হবে আসলে এস পরিমাণ, কারণ এস হচ্ছে তার দ্রাব্যতা। এস এর বেশি দ্রবীভূত হবে না। তাহলে চিন্তা করে দেখো, দ্রবীভূত হওয়ার মানে কি? দ্রবীভূত হওয়ার মানে হচ্ছে এই যৌগটা ভেঙে এই আয়ন তৈরি করা। দ্রবীভূত হওয়ার মানে হচ্ছে বিশ্লেষিত হওয়া। তাই এস হচ্ছে তার দ্রাব্যতা, এর মানে হচ্ছে এখান থেকে এস বিয়োগ হবে, এখান থেকে এস পরিমাণ দ্রবীভূত হবে। দ্রবীভূত হওয়ার মানে বিশ্লেষিত হওয়া, ভেঙে যাওয়া। তাই ওর যা ঘনমাত্রা ছিল তার থেকে এস বিয়োগ হবে। এখানে কি হবে সেটা বোঝার উপায় আছে। লক্ষ্য করে দেখো, পটাশিয়াম সালফেট আছে একটা, পটাশিয়াম আছে দুইটা, সালফেট আছে একটা। ওর একটা ভাঙলে এটা দুইটা আর এটা একটা তৈরি হয়। তাই এটা যদি এস পরিমাণ ভাঙে, এখানে 2s এবং এখানে এস পরিমাণ জিনিস তৈরি হবে। এইটা বোঝার সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট। রিঅ্যাকশন ঘটতেছে 1:2:1 অনুপাতে, 1:2:1 অনুপাতে। এটা যদি এস পরিমাণ ভাঙে, এটা 2s পরিমাণ এবং এটা এস পরিমাণ তৈরি হবে। তাহলে এটা 1 পরিমাণ ভাঙলে এটা 2 পরিমাণ এবং এটা 1 পরিমাণ তৈরি হবে। সো আমরা এখানে 2s আর এখানে s লিখলাম। এর মানে পটাশিয়াম সালফেটের দ্রাব্যতা ভেঙে যাওয়ার পরিমাণ যদি s হয়, সেখানে পটাশিয়াম আয়নের নিজের ঘনমাত্রা হবে 2s এবং সালফেট আয়নের নিজের ঘনমাত্রা হবে s। এটা খুব ইম্পর্টেন্ট। এইবার আমরা লিখব তার আয়নিক প্রোডাক্ট কত। আয়নিক প্রোডাক্ট হবে পটাশিয়ামের ঘনমাত্রা স্কয়ার, সালফেটের ঘনমাত্রা সালফেটের ঘনমাত্রা জাস্ট অতটুকু। তাকিয়ে দেখো, পটাশিয়ামের উপরে স্কয়ার দিয়েছি কারণ এখানে 2 আছে, সালফেটের উপরে কিছু দেইনি কারণ এখানে 1 ছিল। এখন দেখো পটাশিয়ামের ঘনমাত্রা কত। পটাশিয়ামের নিচে কত লিখেছিলাম? 2s, তাহলে এখানে লিখব 2s স্কয়ার। সালফেটের ঘনমাত্রা হচ্ছে শুধু s, তাহলে s এর উপরে শুধু s থাকবে। তাহলে 2s হোল স্কয়ার ইনটু s, এটা আসে 4s কিউব, এটা আসবে 4s কিউব। তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে তার আইপি বা আয়ন প্রোডাক্ট। এটা তাকিয়ে দেখো, যেহেতু আমরা এখানে দ্রাব্যতা ব্যবহার করছি, দ্রাব্যতা হচ্ছে তার সর্বোচ্চ আমরা জানি ঘনমাত্রা, এবং তাই এই আইপিটাকে আমরা এখন বলতে পারবো এটাই হচ্ছে তার কেএসপি। যেখানে তুমি দ্রাব্যতা ব্যবহার করে আইপি বের করবা, যখন তুমি দ্রাব্যতাকে ব্যবহার করে আইপি এই আইপি বের করা হয়েছিল দ্রাব্যতা এস ব্যবহার করে। যখনই তুমি এস ব্যবহার করে আইপি বের করবা, সেটাই হবে তার কেএসপি। তাহলে সূত্র হয়ে গেল কেএসপি = 4s কিউব। তাহলে চিন্তা করে দেখো, 4 ইনটু s হচ্ছে 0.008 কিউব, বাস ক্যালকুলেশন করলে অ্যানসার চলে আসবে। একটু কমপ্লিকেটেড, আমি একটু রিপিট করি। আমি এখান থেকে মুছে আবার একটু লিখবো এবং একটু রিপিট করে দেই, বিকজ আমি জানি এটা একটু বুঝতে প্রথমবার মানুষের সমস্যা হতেই পারে। সো
আমরা আসো আরেকটা বার এই পথে হেঁটে যাই। আমরা আয়নিক প্রোডাক্ট বের করতে চাই। আয়নিক প্রোডাক্ট বের করার জন্য আমার কি দরকার চিন্তা করে দেখো। আমি এদের আয়নিক প্রোডাক্ট বের করতে হলে পটাশিয়ামের ঘনমাত্রার স্কয়ার আর সালফেটের ঘনমাত্রা লাগবে। এটা হচ্ছে তার আয়নিক প্রোডাক্ট বের করার সূত্র। আমি এই দুইজনের ঘনমাত্রা চাই। এই দুইজনের ঘনমাত্রা বের করার সুযোগ হচ্ছে দ্রাব্যতা S। পটাশিয়াম সালফেটের দ্রাব্যতা S মানে পটাশিয়াম সালফেট ভাঙতে পারে S পরিমাণ। যেহেতু এটা 1:2:1 অনুপাতে বিক্রিয়া ঘটে, তাই এখানে S ভাঙলে এখানে 2S এবং এখানে S তৈরি হবে। কারণ এই যে এখানে 2 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, জাস্ট এটা দেখে বসে দিলাম। সো পটাশিয়ামের ঘনমাত্রা এটা হচ্ছে 2S, সালফেটের ঘনমাত্রা এটা হচ্ছে S। তাহলে আমরা এখন মানগুলো বসাই। পটাশিয়ামের ঘনমাত্রা 2S, তার উপর হোল স্কয়ার, সালফেটের ঘনমাত্রা S, তাহলে গুণ করলে আসলো 4S3। শেষের কথা হচ্ছে যখনই দ্রাব্যতাকে ঘনমাত্রা হিসেবে ব্যবহার করা হবে, সেই আইপি কে বলা হবে KSP, কারণ আইপি সর্বোচ্চ মানই হচ্ছে KSP। তো KSP এর ভ্যালু আসবে 4S3 বা হিসাব করলে চলে আসবে। তাহলে ইন দিস কেস আইপি আর KSP এর ভ্যালু কিন্তু সমান চলে আসলো। সো তোমরা একটু ক্যালকুলেশন করো এবং আমাকে অ্যানসারটা বলে দাও। এবং যারা ক্লাসটি দেখছো তাদের সবাইকে অনুরোধ করবো যারা ক্লাসটিকে শেয়ার করে ফেলো। আমি এখনো দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে অ্যান্থনি স্টার্ক, নাজিয়া বিনতে আশরাফ তারা ক্লাসে উপস্থিত আছে। থ্যাংক ইউ ভেরি মাচ এটার জন্য। ইয়েস, অ্যানসারটা হচ্ছে 2.048। আমি একটা অ্যানসারটা লিখে দিই, 2.048 × 10⁻⁻6। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ইয়েস, এইবার কিন্তু আপনাদের পরীক্ষা দেওয়ার পালা। আসেন এবার আমি একটা পরীক্ষার প্রশ্ন দিব এবং আমি জানতে চাই আপনাদের কাছে কতজন এটার কারেক্ট অ্যানসার দিতে পারবেন। সেই কালপ্রিট প্রশ্নটা, Mg3PO42 এর দ্রাব্যতা যদি S হয় তাহলে তার KSP এর মান কত? রেডি, 1 2 3 গো। এর দ্রাব্যতা যদি S হয় তাহলে তার KSP এর মান কত? এটার অ্যানসার আমি নিজেও এখন মুখস্থ জানি না, তো আমার নিজেরা করে বের করতে হবে। আই হোপ তোমরা কারেক্ট অ্যানসার দিবে। আমি তোমাদেরকে 1 মিনিট সময় দিব এবং তোমাদেরকে বিরক্ত করব যাতে করে এটা ঠিকভাবে তোমরা করতে পারো। প্রথম কথা হচ্ছে এটার আয়নিক সমীকরণটা ভালো করে লিখে ফেলতে হবে। সবাই কারেক্টলি আয়নিক সমীকরণটা এখন লেখার চেষ্টা করো। আমার কথা জানিয়েছে ভাইয়া অধক্ষেপের ম্যাথ করান। অবশ্যই অধক্ষেপের ম্যাথ করাবো। এই ম্যাথটার পরের ম্যাথটাই হচ্ছে আমাদের অধক্ষেপের ম্যাথ। সো সবাই মনোযোগ দিয়ে একটু এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করো। ইয়েস, আমি তোমাদের অনেকের কাছে অ্যানসার দেখার চেষ্টা করছি। জুয়েবের অ্যানসার ভুল হয়েছে। প্রশ্ন হচ্ছে Mg3PO4 এর দ্রাব্যতার গুণফল কত? সম্ভবত সর্বপ্রথম কারেক্ট অ্যানসারটি দিতে পেরেছে পিয়াল বড়ুয়া, জুলকারনাইন ওয়াসি পাপন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। একজন সো যারা ক্লাসটিকে শেয়ার করেনি আমি তাদেরকে কিন্তু অনুরোধ করব ক্লাসটি শেয়ার করার জন্য, কারণ এরপরে আমরা অধক্ষেপ পড়ার ম্যাথ করাবো, যেটার মধ্য দিয়ে হয়তো আমাদের আজকের এই প্রথম ফার্স্ট স্পেশাল ক্লাসটি শেষ করব। তারপরে সেকেন্ড স্পেশাল ক্লাসে আমরা আরো অনেক স্পেশাল প্রবলেম নিয়ে আলোচনা করব। তো আসলে আমরা একটু প্রবলেমটা সলভ করি। আমি দেখতে পাচ্ছি অনেকেই কারেক্ট অ্যানসার দিচ্ছ। তো সলভ করতে হবে এইভাবে, লক্ষ্য করো। Mg3PO42 এটা ভাঙলে 3Mg2+ 2PO4 3- এটা তৈরি হবে। এখান থেকে S বিয়োগ হবে কারণ এর দ্রাব্যতা S, তাহলে এখানে 3S আর এখানে 2S তৈরি হবে। তাহলে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম 2+ এর ঘনমাত্রা, এটা হচ্ছে ফসফেট 3- এর ঘনমাত্রা। তাহলে এর KSP আর এখানে IP সেম কথা, কারণ আমি দ্রাব্যতাকে ব্যবহার করছি। সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম 2+ কিউব ফসফেট 3- স্কয়ার। তাহলে ম্যাগনেসিয়াম 2+ হচ্ছে 3S, তার হবে কিউব, ফসফেট হচ্ছে 2S, তার হচ্ছে স্কয়ার। তাহলে 27S³ ইনটু 4S স্কয়ার। তাহলে আমি এখন 27 কে 4 দিয়ে গুণ করি, 108।
তাহলে অ্যান্সার আসে 108 s⁵। যারা বের করতে পেরেছেন তাদেরকে প্রাণ খোলা অভিনন্দন। এবং আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি, এখানে তার একক কত হবে? এখন আপনারা কমেন্টে জানাবেন এই কেএসপি এর বা এই আইপি এর একক কত। এখানে কেএসপি আর আইপি সেম, কারণ কি, যখনই দ্রাব্যতাকে ঘনমাত্রা হিসেবে ব্যবহার করা হবে সেটাই হচ্ছে তার সেই আইপি কেই বলা হয় কেএসপি। যখন আয়নিক প্রোডাক্ট বা আয়নিক গুণফল বের করার জন্য দ্রাব্যতাকে ঘনমাত্রা হিসেবে ব্যবহার করা হয়, তখন যে আয়নিক প্রোডাক্ট পাওয়া যায় সেটাই তার দ্রাব্যতার গুণফল। তো যখন এই দ্রাব্যতা বা এস ব্যবহার করবে, সাথে সাথে ওই আইপি কে কেএসপি লিখতেই পারো। সো আমি দেখার চেষ্টা করছি যে আর কয়েকজন যার নাম যারা এটার কারেক্ট অ্যান্সার দিতে পেরেছো। একজন বলছে এর কোনো একক নাই, ভুল, এর অবশ্যই একক আছে, তোমাদের বইতে এককগুলো লিখে না, বাট অবশ্যই একক আছে। ইয়েস, মাসুদ মহিউদ্দিন মিতুল ইজ দ্য ফার্স্ট ওয়ান দেখলাম এখানে যার অ্যান্সার কারেক্ট হয়েছে, একক হবে। তাকে দেখো, দ্রাব্যতা এক ধরনের ঘনমাত্রা, দ্রাব্যতার পাওয়ার 5 আছে, দ্রাব্যতা বা ঘনমাত্রার একক হচ্ছে মোল পার লিটার, তার টু দি পাওয়ার 5 দিয়ে দিবা, সোজা কথা। এই এস এর পাওয়ার যত, মোল পার লিটারের পাওয়ার হবে তত, এটাই হচ্ছে তার একক। যদিও এই এককটা পরীক্ষার খাতায় বইতে প্রশ্নে কোথাও লেখা নাই, বাট একক অবশ্যই আছে, এবং এককটা হচ্ছে এই এস এর কিউব, পাওয়ার যত মোল পার লিটারের উপরে তত পাওয়ার বসালে সেটাই হবে তার আইপি বা কেএসপি এর একক। আইপি বা কেএসপি এর একক প্রত্যেক রিঅ্যাকশনের জন্য ডিফারেন্ট হতে পারে। এইবার আসো আমরা দেখব অধক্ষেপ করার অঙ্ক। আসো এবার আমরা দেখে নিই অধক্ষেপ করার অঙ্ক। অধক্ষেপ পড়ার ম্যাথ খুব সিম্পল। অধক্ষেপ পড়ার ম্যাথ এটা বোঝার জন্য আমাদেরকে ম্যাক্সিমাম লিমিট এই আইডিয়াটা বুঝতে হবে। এটা বোঝার আগে অবশ্যই ক্লাসটিকে শেয়ার করবে, বিকজ দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, পার্ট অফ দ্য ক্লাস। বিকজ তোমার পরশুদিনের পরীক্ষায় আই ক্যান গ্যারান্টি এই অধক্ষেপ পড়ার একটা ম্যাথ আসতেই পারে। আমি আজকে তোমাদেরকে তাই এরকম একটা প্রবলেম এরকম খুব ভালো করে সলভ করা দেখাবো। সো আই গেস এখান থেকে তোমরা বাকিগুলো সলভ করে ফেলতে পারবে। সো ধরো বাংলাদেশের মিরপুর স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা 25,000। এটা হচ্ছে দর্শক ধারণ ক্ষমতার ম্যাক্সিমাম লেভেল, 25,000 দর্শক ধারণ ক্ষমতা। এখন চিন্তা করে দেখো ডেইলি অ্যাটেন্ডেন্স, মিরপুর স্টেডিয়ামের ডেইলি অ্যাটেন্ডেন্স অবশ্যই ভ্যারি করতে পারে। ধরো আজকে বাংলাদেশের সাথে কেনিয়ার খেলা, সবাই মনে করলো আরে ধুর এই খেলা দেখে কি হবে, বাংলাদেশ তো এমনিই জিতবে। ওই দিন 10,000 মানুষ গেল, তাইলে এই অবস্থায় আমি স্টেডিয়ামটাকে বলবো সে দর্শক দ্বারা অসম্পৃক্ত, মানে এখানে আরো দর্শক ঢুকতে পারবে। একদিন ধরো বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা, বেশ কথার মারপিট হচ্ছে, ওই খেলায় দেখা গেল 25,000 মানুষই উপস্থিত আছে, তাহলে আমরা বলবো স্টেডিয়ামটা দর্শক দ্বারা কানায় কানায় পূর্ণ। এই অবস্থাটাকে আমরা বলে থাকি হচ্ছে সম্পৃক্ত অবস্থা, যখন একটা জিনিস তার হাইয়েস্ট লেভেলে থাকে, সেটাই হচ্ছে তার সম্পৃক্ত। একদিন ধরো সে বাংলাদেশ বিশ্বকাপের ফাইনালে উঠেছে, সেদিন স্টেডিয়ামে 27,000 মানুষ যে উপস্থিত, বাট স্টেডিয়ামের ধারণ ক্ষমতা কত? 25,000। 27,000 মানুষ যে যদি উপস্থিত হয়, স্টেডিয়ামে কি তারা বসার জায়গা পাবে? কখনোই না। তো কি হবে? ওই দিন 2,000 মানুষ অধক্ষিপ্ত হবে, 2,000 মানুষ অধক্ষেপ করবে, মানে 2,000 মানুষ দাঁড়ায় থাকতে হবে, বসতে পারবে না। তিনটা ঘটনা ঘটতে পারে। একটাকে আমরা বলে থাকি অসম্পৃক্ত, এর মানে হচ্ছে তার সর্বোচ্চ ধারণ ক্ষমতা যত তার থেকে কম আছে। সম্পৃক্ত মানে হচ্ছে তার সর্বোচ্চ ধারণ ক্ষমতার সমপরিমাণ দর্শক আছে। আর অধক্ষেপ বা এক্সক্লুডেড হবে যদি সর্বোচ্চ ধারণ ক্ষমতার থেকে এক্সেস হয়ে যায়। তো এটা আমরা জাস্ট রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করলাম। এবার আমরা আমাদের কেমিস্ট্রির কাঠখোট্টা কথাগুলোতে চলে আসি। আমরা দুইটা জিনিসের নাম শুনেছি এতক্ষণ পর্যন্ত, আইপি আর কেএসপি। আমি তোমাদের কাছে জানতে চাই আইপি এবং কেএসপি এর মধ্যে কোনটা ধ্রুবক। আমি জানতে চাই আইপি এবং কেএসপি এর মধ্যে কোনটি ধ্রুবক। এই দুইটার মধ্যে একটার মান চেঞ্জ হয়,
আরেকটার মান চেঞ্জ হয় না। আমি তোমাদের কাছে জানতে চাই কোন জিনিসটার মান এইখানে চেঞ্জ হয় না বা ধ্রুবক। আমি তোমাদের কমেন্টের জন্য অধীর আগ্রহে আবার কমেন্ট দেখতে চলে যাই আমাদের লাইভ ক্লাসের পেজে। এবং যারা এখনো ক্লাসটিকে শেয়ার করেনি প্লিজ, বুঝতেই পারছো সামনে বেশ ইন্টারেস্টিং টপিকগুলো আসা শুরু করেছে, ক্লাসটি শেয়ার করবে। ফয়সাল কারেক্ট অ্যান্সার দিয়েছে, মেহেদি সিয়াম কারেক্ট অ্যান্সার দিয়েছে, মিতুল কারেক্ট অ্যান্সার দিয়েছে, ফারিয়া তাসলিম বুশু আমাদের সাথে ক্লাসটিতে অংশগ্রহণ করেছে, নাজিয়া বিনতে আশরাফ ক্লাসটিতে আছে, মেসি ভক্ত আমার বেশ নিয়মিত স্টুডেন্ট, সে ক্লাসটিতে চলে এসেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। কেএসপি সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছে, কেএসপি হচ্ছে ধ্রুবক। তাহলে কেএসপি হচ্ছে তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি, এটা চেঞ্জ হয় না, এটা ধ্রুবক। কেএসপি হচ্ছে ম্যাক্সিমাম ক্যাপাসিটি, এটা ধ্রুবক। আর আইপি হচ্ছে পরিবর্তিত হয়, এটা চেঞ্জ করা সম্ভব। তাহলে একটু বুঝো, এই দুইটার উপর দ্রবণের অধক্ষেপ নির্ভর করে। যদি আইপি গ্রেটার দেন কেএসপি হয় তাহলে চিন্তা করো তোমার নরমাল কন্ডিশন কেএসপি বা ম্যাক্সিমাম ক্যাপাসিটি থেকে বেশি, তখন অধক্ষেপ পড়ে। যদি আইপি ইজিক্যাল টু কেএসপি হয় সেটাকে বলা হয়ে থাকে সম্পৃক্ত দ্রবণ। যদি আইপি লেস দেন কেএসপি হয় সেটাকে বলা হয়ে থাকে অসম্পৃক্ত দ্রবণ। তাহলে দ্রবণের অধক্ষেপ পড়ার শর্ত হচ্ছে আইপি যদি কেএসপি থেকে বড় হয়। দ্রবণের অধক্ষেপ পড়ার শর্ত হচ্ছে আইপি যদি কেএসপি এর চেয়ে বড় হয়। মনে রাখবেন আপনার পরীক্ষাতে কেএসপি এর ভ্যালু বলে দিবে। কেএসপি ডিরেক্টলি বলে দিতে পারে, অর আপনাকে যদি দ্রাব্যতা বলে দেয়, ধরো তোমাকে দ্রাব্যতা এস বলে দিল, একটু আগে আমরা বের করে ফেলেছিলাম না, যেমন 108 s টু দি পাওয়ার 5 এরকম বের করে ফেলেছিলাম। দ্রাব্যতা থেকে কেএসপি বের করে ফেলা সম্ভব। তোমাকে দুই ভাবে কেএসপি এর মান দিতে পারে। আমি তোমাদেরকে বলে দিই, কেএসপি দুই ভাবে দেওয়া থাকবে। একটা হচ্ছে বলবে দ্রবণের দ্রাব্যতা এস বা কিছু একটা মান, অথবা ডাইরেক্ট এটার ভ্যালু 2.06 × 10⁻⁶ বলা থাকবে। ওর ডাইরেক্ট মান দেওয়া থাকবে, ওর দ্রাব্যতা দেওয়া থাকবে। দ্রাব্যতা দেওয়া থাকলে ওই ম্যাথটা একটু আগে যে ম্যাথটা সলভ করালাম সেই ম্যাথটা করবা, 108 s টু দি পাওয়ার 5 এখানে মান বসিয়ে দ্রাব্যতা বের করবা, তারপর কেএসপিটা চলে আসবে। আর ডাইরেক্ট মান দেওয়া থাকলে তো আল্লাহর রহমতে ভালো, আপনি মানটা বসাই নিতে পারবেন। সো কেএসপি দুই রকম ভাবে দেওয়া থাকবে। আপনাকে এই অঙ্কে অধক্ষেপ পড়বে কি পড়বে না সেটা বের করার জন্য বের করতে হবে আয়নিক প্রোডাক্ট বা আইপি। তার মানে অঙ্কটা কেএসপি বের করার না, কেএসপি বলা থাকবে, বের করতে হবে আইপি। এবং অবশ্যই কেএসপি যদি সোডিয়াম ক্লোরাইডের দেওয়া থাকে, আইপিও সোডিয়াম ক্লোরাইডের বের করতে হবে। তোমাকে কেএসপি দেওয়া পটাশিয়াম ক্লোরাইডের, তুমি সোডিয়াম ক্লোরাইডের জন্য আইপি বের করলে তো হবে না। অবশ্যই দুইটা জিনিস একই যৌগের হতে হবে, না হলে তো কম্পেয়ারই করা যাবে না। সো অধক্ষেপ পড়বে কি পড়বে না, এই ম্যাথের তোমার মূল উদ্দেশ্য হচ্ছে আয়ন প্রোডাক্ট বের করা। কেএসপি এর মান দুই রকম থাকবে, কেএসপি এর মান বলা থাকবে, তোমার কাজ হচ্ছে আইপি বের করা এবং আইপি কে কেএসপি এর চেয়ে কম্পেয়ার করা। আইপি কেএসপি এর চেয়ে বড় হলে অ্যানসার অধক্ষেপ পড়বে, না হলে বলবে অ্যানসার পড়বে না। তো আসো এখন একটু মনে করিয়ে দিই আইপি বের করার জন্য কি করতে হয়। আইপি হচ্ছে, আমরা একটু আগে অনেক ম্যাথ করেছি এটা নিয়ে, যেমন ম্যাগনেসিয়াম ফসফেটের জন্য আইপি বের করার ইকুয়েশন হচ্ছে এরকম। মানে আইপি বের করার জন্য তোমার ঘনমাত্রা লাগবে, আইপি বের করা লাগবে, আইপি বের করার জন্য জানা লাগবে আয়নের ঘনমাত্রা। আইপি বের করতে হলে জানা থাকতে হবে আয়নের ঘনমাত্রা। বি কেয়ারফুল, আয়নের ঘনমাত্রা আর দ্রবণের ঘনমাত্রা সেম কথা না। কেন? লক্ষ্য করে দেখো, পটাশিয়াম সালফেটের ঘনমাত্রা যদি হয় 0.1 মোলার, পটাশিয়াম সালফেটের ঘনমাত্রা যদি হয় 0.1 মোলার, এখান থেকে যে পটাশিয়াম আয়ন আসবে তার ঘনমাত্রা হবে 0.2 মোলার। কারণ কি? কারণ পটাশিয়াম সালফেট ভাঙলে পটাশিয়াম তৈরি হবে দুইটা, তাই এখানে ডাবল হয়ে যাবে। তাই দ্রবণের ঘনমাত্রা আর আয়নের ঘনমাত্রা সেম জিনিস না, আয়নের ঘনমাত্রা বের করতে হবে আপনাকে। তো আসেন আমরা এবার একটা অঙ্ক করে এই তাৎক্ষোপটা ব্যাপারগুলোকে যতখানি সহজ বাংলায় বোঝানো যায় একটু বুঝিয়ে দিব, এবং এইটা করার মধ্যে দিয়ে আমাদের প্রথম ক্লাসটা আমরা শেষ করব। এবং এটা যদি তোমরা বুঝে থাকো, এটা আমার এই ক্লাসের সবচেয়ে বড় প্রাপ্তি এবং অর্জন। সো
এখন পর্যন্ত যিনি ক্লাসটি শেয়ার করেননি, আপনি প্লিজ ক্লাসটি শেয়ার করেন, যাতে করে আপনার বন্ধু এই জিনিসটা অংশগ্রহণ করে দেখতে পারেন। তো আসো লিখে ফেলো সবাই আমার সাথে প্রশ্নটা। 200 ml 0.5 মোলার পটাশিয়াম সালফেট ও 300 ml 0.3 মোলার ম্যাগনেসিয়াম ক্লোরাইড দ্রবণ নেওয়া হলো। 200 ml 0.5 মোলার পটাশিয়াম সালফেট ও 300 ml 0.3 মোলার ম্যাগনেসিয়াম ক্লোরাইড দ্রবণ নেওয়া হলো। যদি KSP, যদি পটাশিয়াম ক্লোরাইড এর KSP হয় 1.5 × 10⁻⁶, তাহলে অধক্ষেপ পড়বে কি? এটা হচ্ছে প্রশ্ন। সবাই প্রশ্নটা আগে লিখে রাখো অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। 200 ml 0.5 মোলার পটাশিয়াম সালফেট ও 300 ml 0.3 মোলার ম্যাগনেসিয়াম ক্লোরাইডের দ্রবণ নেওয়া হলো। যদি পটাশিয়াম ক্লোরাইডের KSP হয় এত, তাহলে এটা হচ্ছে তার দ্রাব্যতার গুণফল 1.5 × 10⁻⁶, তাহলে অধক্ষেপ পড়বে কি? এখন এইটা বেশ টাফ একটা ম্যাথ এবং একটু বুঝিয়ে বুঝিয়ে করতে হবে। প্রথমত আমি একটু বুঝি আমার কাছে কি ডাটা দেওয়া আছে। KSP দেওয়া আছে। কার KSP দেওয়া আছে? পটাশিয়াম ক্লোরাইডের। সেটা কত? 1.5 × 10⁻⁶। এইটা, এই অঙ্কটা একটু ধৈর্য ধরে করতে হবে, এটা একদম সহজ না। সো প্লিজ আপনারা একটু নিজেদের ব্রেইন ঠিক করেন, লাগলে জোরে 2 বার শ্বাস নেন। সো KSP অফ পটাশিয়াম ক্লোরাইড হচ্ছে 1.5 × 10⁻⁶। আমরা জানি অধক্ষেপের ম্যাথে এখানে কি বের করা লাগে? IP। আমার তাহলে বের করতে হবে IP অফ পটাশিয়াম ক্লোরাইড কত। এইটা হচ্ছে কমন ম্যাথ। তোমার কাজ হচ্ছে IP বের করা এবং KSP এর সাথে সেটাকে কম্পেয়ার করা। এখন IP বের করতে হলে কি করতে হবে? পটাশিয়াম ক্লোরাইডের IP হচ্ছে পটাশিয়াম প্লাস ক্লোরাইড মাইনাসের ঘনমাত্রার গুণফল। কারণ আমরা জানি পটাশিয়াম ক্লোরাইড ভাঙলে একটা পটাশিয়াম এবং একটা ক্লোরাইড পাওয়া যায়। তাই IP হচ্ছে পটাশিয়ামের ঘনমাত্রা ক্লোরাইডের ঘনমাত্রা বের করা। তার মানে তোমার এখন পটাশিয়াম আর ক্লোরাইডের ঘনমাত্রা বসাইলেই অঙ্ক শেষ। বাট পটাশিয়াম এবং ক্লোরাইডের ঘনমাত্রা তো দেয়া নেই। তোমার কাছে দেওয়া আছে পটাশিয়াম সালফেটের ঘনমাত্রা আর ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা। সো এই পটাশিয়াম সালফেটের ঘনমাত্রা মানে আয়তন ঘনমাত্রা থেকে তোমাকে আগে পটাশিয়ামের ঘনমাত্রা বের করতে হবে। ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা থেকে তোমার ক্লোরাইডের ঘনমাত্রা বের করতে হবে। তার মানে এই দুই দ্রবণ থেকে দুই ঘনমাত্রা বের করে আনতে হবে। বেশ লম্বা প্রসেস। এবং পটাশিয়াম এবং ক্লোরাইডের ঘনমাত্রা বের করার পর আমি এখানে বসাবো। সেটা যদি IP KSP এর চেয়ে বড় হয় অধক্ষেপ পড়বে, নাইলে পড়বে না। সো আমার টোটাল গোলটা আমি আগে বোঝানোর চেষ্টা করছি। গোল হচ্ছে আয়নিক প্রোডাক্ট বের করা। আয়নিক প্রোডাক্টের পটাশিয়াম এবং ক্লোরাইডের ঘনমাত্রা লাগবে, যেগুলো দেয়া নাই। এখন আমি দেয়া নাই থেকেই দেয়া জিনিসটা বের করব। কিভাবে আসো আমরা একটু দেখে নিই। একটা জিনিস প্রথমেই বোঝা শুরু করো, এই দুইটাকে একসাথে মেশানো হয়েছে, তাইলে দ্রবণের ঘনমাত্রা কত, সরি দ্রবণের আয়তন কত। এই দুইটাকে একসাথে যদি মেশানো হয় দ্রবণের আয়তন হবে 200 যোগ 300 বা 500 ml বা 0.5 লিটার। এটা হচ্ছে আমার টোটাল দ্রবণের আয়তন 0.5 লিটার। তাহলে আমার প্রথম বের করতে হবে এই দ্রবণে পটাশিয়ামের ঘনমাত্রা এবং এই মিশ্রণে ক্লোরাইডের ঘনমাত্রা। এটা হচ্ছে পটাশিয়ামের নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা, টোটাল আয়তন, আর ক্লোরাইডের নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল আয়তন। তাকে দেখো পটাশিয়ামের এবং ক্লোরাইডের দুইটার নিচে V দিয়ে ভাগ করা হয়েছে। কেন? কারণ দুইটাকে মেশানোর পরে টোটাল দ্রবণটা একটা দ্রবণে পরিণত হয়। সো নিচের টোটাল দ্রবণের আয়তনের জায়গায় 0.5 লিটার বসাতে হবে। তাহলে তোমার কাজ হচ্ছে এখন পটাশিয়ামের মোল নাম্বার এবং ক্লোরাইডের মোল নাম্বার বের করা। সেটা কিভাবে বের করা যায় সেটা আমি এখনই দেখাবো। তার আগে একটু আপনাদের সাথে গল্পগুজব করি, কারণ অনেকক্ষণ তোমাদের কোনো রেসপন্স আমি নিচ্ছি না। সো একজন লিখেছে ইয়েস, ফুয়াদ হাসান জানিয়েছে অধক্ষেপ পড়বে। আমার বেশ ভবিষ্যৎবাণী করে দিচ্ছে মানুষজন। অ্যান্থনি স্টার জাগিয়েছে, জিজ্ঞেস করেছে ভাই এগুলো আপনি বুঝেছেন কিভাবে? ভাই আমি ইউটিউবে টিউটোরিয়াল দেখে দেখে এগুলা বুঝেছি। আমি যখন তোমাদের মতো বয়সে ছিলাম, আমার সময় 10 মিনিট স্কুল ছিল না, আমার সময় ছিল খান একাডেমি। আমি সেগুলো দেখে দেখে এগুলো বোঝার চেষ্টা করতাম। থ্যাংক ইউ। সো আসো আমরা একটু এটা করি, বের করি। পটাশিয়াম এবং ক্লোরাইডের
মোল সংখ্যা বের করতে হবে, তাইলেই তাদের ঘনমাত্রা পাওয়া যাবে। কিভাবে একটু লক্ষ্য করি। পটাশিয়ামের মোল সংখ্যা বের করার জন্য আগে পটাশিয়াম সালফেটের মোল সংখ্যা বের করতে হবে। তাহলে মোল সংখ্যা অফ পটাশিয়াম সালফেট ইজ ইকুয়াল টু, এটা তার আয়তন, এটা ঘনমাত্রা। আমরা জানি n ইজ ইকুয়াল টু s ইনটু v, তাহলে এখানে দুইটাকে গুণ করে দিতে হবে। ঘনমাত্রা হচ্ছে 0.5 আর v ভলিউম হচ্ছে 200 ডিভাইডেড বাই 1000, কারণ এটা ml এ আছে, এটাকে লিটারে নিতে হবে। তো এইটাকে এখন আমরা আসলে ক্যালকুলেট করে ফেলি। 5, এটা আসে 0.1 মোল, এটা আসে 0.1 মোল। তাহলে পটাশিয়াম সালফেটের মোল সংখ্যা হচ্ছে 0.1 মোল। কোন সূত্র দিয়ে বের করলাম? n ইজ ইকুয়াল টু sv, এই সূত্র দিয়ে। তাহলে পটাশিয়াম সালফেটের মোল সংখ্যা যদি 0.1 মোল হয়, এখানে পটাশিয়ামের মোল সংখ্যা হবে 2 ইনটু 0.1 মোল। কেন 2 দিয়ে গুণ করলাম? কারণ পটাশিয়াম সালফেটে পটাশিয়াম আছে দুইটা, তাহলে পটাশিয়াম সালফেটে পটাশিয়াম দুইটা থাকায় পটাশিয়ামের নিজের মোল সংখ্যা হবে 2 ইনটু 0.1 মোল, মানে 0.2 মোল। তাহলে পটাশিয়ামের ঘনমাত্রা হচ্ছে 0.2 আর ভলিউম ধরো 0.5 ছিল। তাহলে আসো এবার এটাকে ভাগ দাও, তাহলে 0.2 ডিভাইডেড বাই 0.5, অ্যানসার আসে 0.4। তাহলে আমি অলরেডি একটা পার্ট করে ফেলেছি। পটাশিয়ামের ঘনমাত্রা 0.4, এই আইপি তে তাহলে এখানে আসবে 0.4, এটা অলরেডি বুঝে গেছি। তোমাদেরকে করতে দিচ্ছি ক্লোরাইডের মোল সংখ্যা বের করো। মোল সংখ্যা অফ ক্লোরাইড কত হবে বের করেন। মোল সংখ্যা অফ ক্লোরাইড বের করার জন্য মোল সংখ্যা অফ ম্যাগনেসিয়াম ক্লোরাইড লাগবে, সেখান থেকে ক্লোরাইড বের করেন, তারপর দেখা যাক কি ঘটনা ঘটে। আপনাদেরকে আমি জায়গা ছেড়ে দিলাম। মোল সংখ্যা অফ ক্লোরাইড বের করতে হবে। 300 ml 0.3 মোলার ম্যাগনেসিয়াম ক্লোরাইড দেওয়া আছে। আমি দেখতে চাই ভাগের বাচ্চা কে আছে যে এই অঙ্কটি সলভ করে দেখাতে পারে যে ক্লোরাইডের মোল সংখ্যা কত। ম্যাগনেসিয়াম ক্লোরাইডের মোল সংখ্যা যত হবে, ক্লোরাইডের মোল সংখ্যা হবে তার 2 গুণ, কারণ ম্যাগনেসিয়াম ক্লোরাইডে দুইটা ক্লোরাইড আছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ যারা এখন আমাদের সাথে ক্লাসটিতে অংশগ্রহণ করছো। মোহাম্মদ আসিফুর রহমান এখন আমাদের সাথে ক্লাসে অংশগ্রহণ করেছে। মুন্সি হাদিউল্লাহ আমাদের অ্যান্সার দিয়েছে 0.009। ওকে, চক্রবর্তী সজীব জানিয়েছে 0.09। সো থ্যাংক ইউ ভেরি মাচ। যারা বলছো ভাইয়া প্লিজ আরেকবার বোঝান, আমি মিস করেছি, তারা এই ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরে এই ভিডিওটা আরেকবার দেখে নিতে পারবে। সো কোনো সমস্যা নেই। সো আসেন আমরা একটু এটা বের করার চেষ্টা করি। আমাদেরকে যারা অ্যান্সার বললো তাদের অ্যান্সার কতটুকু কারেক্ট। প্রথমত ম্যাগনেসিয়াম ক্লোরাইডের মোল সংখ্যা বের করতে হবে। সেটা কিভাবে করা যাবে? s ইনটু v, তাহলে এই দুটার গুণফল 0.3 ইনটু 300 ডিভাইডেড বাই 1000। তাহলে এটা যদি করি কত আসবে? 300 ইনটু 0.3 ডিভাইডেড বাই 1000, তাহলে আসে 0.09 মোল। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের মোল সংখ্যা। তাহলে দেখো তোমাদের অ্যান্সার যারা দিয়েছো ভুল হয়েছিল তোমাদের অ্যান্সার। মোল সংখ্যা অফ ক্লোরাইড মাইনাস হবে 2 ইনটু 0.09 বা 0.18 মোল। কারণ ম্যাগনেসিয়ামের মধ্যে দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইডে ক্লোরাইড আছে দুইটা, তাই এখানে 2 দিয়ে গুণ করতে হবে। কত সহজেই ভুল করে ফেলা যায়। ম্যাগনেসিয়াম ক্লোরাইডের মোল সংখ্যা 0.09 মোল, তার মানে ক্লোরাইডের মোল সংখ্যা হবে 2 ইনটু 0.09, কারণ ম্যাগনেসিয়াম ক্লোরাইডে ক্লোরাইড আছে দুইটা, ক্লোরাইড আছে দুইটা ম্যাগনেসিয়াম ক্লোরাইডে। তো এখানে বসাও এখন ম্যাথ। 0.18 ডিভাইডেড বাই 0.5, তাহলে এটা হয়ে যাবে 0.36 মোল পার লিটার। এটা হয়ে যাবে 0.36 মোল পার লিটার। সো এইটুক বের করে ফেললাম। তাহলে দেখো আমি দুইটার ঘনমাত্রা বের করে নিয়ে আসলাম। পটাশিয়ামের 0.4 আর ক্লোরাইডের হচ্ছে 0.36, দুইটা ঘনমাত্রা বের করে ফেললাম। এবার কি করব? 0.4 কে গুণ দিব 0.36 দিয়ে, অ্যানসার চলে আসে 0.144। তাহলে এটা হচ্ছে আইপি। আর তাকিয়ে দেখো এটা হচ্ছে কেএসপি। কেএসপি এর মান হচ্ছে 10 টু দি পাওয়ার -6 আর আইপি হচ্ছে, আমি যদি এটাকে লিখি 1. এটা আসবে 14.4 ইনটু 10 টু দি পাওয়ার -2। সো অবশ্যই আইপি অনেক বড়, আইপি কেএসপি থেকে বড়, তাহলে অ্যানসার হচ্ছে অধক্ষেপ পড়বে। পুরো কাহিনীর মেইন কথা হচ্ছে যেই প্রশ্ন দেওয়া ছিল সেখানে কেএসপি বলা ছিল, আমাকে আইপি বের করতে হতো। আইপি বের করার জন্য যার কেএসপি দেওয়া আছে তার আইপি বের করতে হবে। পটাশিয়াম ক্লোরাইডের দাও, পটাশিয়াম ক্লোরাইডের আইপি বের করব। তার জন্য পটাশিয়াম এবং ক্লোরাইডের ঘনমাত্রা লাগবে। পটাশিয়াম এবং ক্লোরাইডের ঘনমাত্রা দেওয়া থাকবে না, প্রশ্নটা পড়ে সেটা বুঝতে হবে যে পটাশিয়াম সালফেটের
মোল সংখ্যা ঘনমাত্রা দেওয়া আছে, এই জিনিসগুলো ইউজ করতে হবে। দুইটা দ্রবণকে একসাথে মিশালে তার আয়তন চেঞ্জ হয়ে যায়, টোটাল আয়তন ভি দিয়ে ভাগ করতে হবে। আমরা সেটার জন্য পটাশিয়ামের ঘনমাত্রা বের করার জন্য দ্রবণের টোটাল আয়তন ভি দিয়ে ভাগ করেছি, আর উপরে ছিল পটাশিয়ামের মোল সংখ্যা। পটাশিয়ামের মোল সংখ্যা কিভাবে পেয়েছি সেটাই হচ্ছে ডেঞ্জারাস পার্ট। পটাশিয়াম সালফেটের মোল সংখ্যা এই দুইটা গুণ করে বের করেছি। পটাশিয়াম সালফেটের মোল সংখ্যা যত, পটাশিয়ামের মোল সংখ্যা হবে তার ডাবল, সেইভাবে আমরা জিনিসগুলো বের করেছি। তারপর আমরা পটাশিয়াম এবং ক্লোরাইডের মোল সংখ্যা বের করলাম, মোল সংখ্যা থেকে ঘনমাত্রা বের করলাম, ঘনমাত্রা থেকে আইপি বের করলাম, আইপি থেকে কেএসপি বের করলাম। এইটা হচ্ছে একটা খুব টাফ ম্যাথ। এখন এই ম্যাথের ভ্যারিয়েশন দেখাবো কিভাবে। তোমাকে এই অঙ্কটাতে বললো এইটা মিশানো হইল না, ধরো ওই দ্রবণের সাথে বলা হলো 200 ml 0.2 মোলার সালফিউরিক অ্যাসিড মিশানো হলো, 200 ml 0.2 মোলার সালফিউরিক অ্যাসিড মিশানো হলো। চিন্তা করো, পটাশিয়াম সালফেট একটা সার্টেন অ্যামাউন্ট অফ সালফেট দিতে পারবে, সেখানে যদি আরেকটু H2SO4 মিশে এখান থেকেও কিছু সালফেট আসবে। তো এই ক্ষেত্রে তুমি আবারও এরকম ক্যালকুলেশন করে কেএসপি দিয়ে ক্যালকুলেট করে ডিফারেন্ট মানে এখানে যৌগ পরিবর্তন করে দিলে অনেক টাফ অনেক ইজি ম্যাথ বানানো সম্ভব। বাট তোমাদেরকে আমি এই মুহূর্তে যেটা করালাম মানে এটা প্রায় 9 লেভেলের টাফ ম্যাথ, বেশ টাফেস্ট ম্যাথের কাতারে এটাকে অন্তর্ভুক্ত করা সম্ভব। তো আমরা আজকের ক্লাসে অ্যাকচুয়ালি তিনটা জিনিস নিয়ে আলোচনা করেছি, ক্রোমেটোগ্রাফি, অ্যাটম ইকোনমি এবং দ্রাব্যতা। দ্রাব্যতা আমরা থ্রু অ্যান্ড থ্রু আলোচনা কিন্তু করেছি। তো থ্যাংক ইউ ভেরি মাচ যারা এই মুহূর্ত পর্যন্ত আমাদের ক্লাসে ছিলে। আমি একটু জানতে চাচ্ছি তোমাদের কাছে ফিডব্যাক, তোমরা কি দ্রাব্যতা সংক্রান্ত ম্যাথগুলো বুঝতে পেরেছো? কারণ আমি যেই ম্যাথটা করিয়েছি এইটা যদি তুমি বুঝো, আই ক্যান গ্যারান্টি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এনি ম্যাথ। দ্রাব্যতা বের করার জন্য দুইটা জিনিস লাগে, কেএসপি এবং আইপি। আইপি বের করার জন্য কি লাগে? প্রত্যেকটা আয়নের ঘনমাত্রা। এই প্রত্যেকটা আয়নের ঘনমাত্রা আগে বের করতে হবে, তারপর আইপি বের করতে হবে। তো কাজ হচ্ছে প্রত্যেক আয়নের ঘনমাত্রা বের করা, আইপি বের করা, আইপি আর কেএসপির তুলনা করা, বড় হলে ছোট হলে অধক্ষেপ পড়বে পড়বে না বলে দেওয়া। তো থ্যাংক ইউ। অনেকেই বলেছো আর পড়বো না, নেক্সট ক্লাসে দেখা হবে। আমি তো এখনো ক্লাসের শেষ ঘোষণাই করলাম না, বাট থ্যাংক ইউ ভেরি মাচ। যেহেতু তোমরা বলছো বেশ টায়ার্ড হয়ে গেছি, সো আই উইল গিভ ইউ আ ব্রেক। সো একটা খুব ইজি সলিউশন, সবাই এখন যাও একটু হাত মুখ ধুয়ে আসো। তারপরে আমি যে ম্যাথগুলো দেখালাম, এখন বইটা খুলে কয়েকটা দ্রাব্যতার ম্যাথ করে ফেলো। রাত 9টায় যে ক্লাসটাতে আসবো সেখানে আলোচনা করা হবে কেপি কেসির অঙ্ক, বাফার দ্রবণের অঙ্ক, অনেক টাফ। তারপরে হচ্ছে তার উপরে রয়েছে তাপীয় রাসায়নিক সমীকরণের ম্যাথ। তো রাত 9টার ক্লাসে কি কি টপিক দেখতে চাও এখন আমাকে কমেন্টে জানাও। যে কমেন্টে জানাবে তার টপিকই আমরা আজকে রাত 9টার ক্লাসে পড়াবো। সো তোমাদের সেই কমেন্টের জন্য আমি ওয়েট করব। জুলফিকার এইচ জিসান লিখেছে স্বামীর মন্তবিদ ফর প্রেসিডেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা আমাকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাও তাদের জন্য। ভাইয়া অনেকে জানাচ্ছ যে অ্যান্থনি স্টার পুরো ক্লাস জুড়ে ছিল, থ্যাংক ইউ অ্যান্থনি স্টার। সবাই আমাকে চ্যাপ্টার 4 থেকে টপিক সাজেস্ট করো, আমি পরের ক্লাসটা নিব মূলত চ্যাপ্টার 4 এর উপরে। তো চ্যাপ্টার 4 এর টপিক আমাকে সাজেস্ট করলে ভালো হবে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা এখনো কমেন্ট করে যাচ্ছ এবং অনেক অনেক হার্ট চিহ্ন দিয়ে যাচ্ছ। সো রাত 9টার ক্লাসে আবার দেখা হবে, কেমিস্ট্রি ফার্স্ট পেপার স্পেশাল ক্লাস 2 রাত 9টায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে এবং সুন্দর মতো আমাদের ক্লাসে অংশগ্রহণ করবে। তখন সে পর্যন্ত আল্লাহ হাফেজ। এই ক্লাসটি এখানেই শেষ হচ্ছে।